এক্সপেন্ডিচার তাদের হাতে আছে। সুতরাং এই দুই ধরনের পলিসির দুই ধরনের অথরিটি আছে, তাদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা সেটা কেমন হচ্ছে এই দুটো জিনিসকে ম্যানেজ করার ক্ষেত্রে, বিশেষ করে ইনফ্লেশনটা ম্যানেজ করার ক্ষেত্রে। তারপরে আপনার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের যদি একটা সমস্যা যে উনি আছেন গার্মেন্টসের, ওনারা জানেন বর্তমান সময়তে আরও অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এক্সপোর্ট আমাদের কমেছে, কিন্তু ইম্পোর্টও এক সময় অনেক বেড়ে গিয়েছিল, যার কারণে কারেন্ট অ্যাকাউন্ট একটা ইমব্যালেন্স হয়েছিল, যার ফলে এক্সচেঞ্জ রেটটা অনেক বেড়ে গেছিলো। আমি জানি না অনেকে ধরতে পারেন বিষয়টা। তো এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট ইজ এ সিরিয়াস কজ অফ কনসার্ন ফর দ্য লাস্ট 2 years অর সো। যেভাবে ম্যানেজ করা হয়েছে সেটা কি শুধুই মাত্র কোভিডের কারণে সিচুয়েশনটা এরকম হলো যে আমার কারেন্ট অ্যাকাউন্টে হিউজ ব্যালেন্স, মানে ইম্পোর্ট এক্সপোর্টের হিউজ ব্যালেন্স হওয়াতে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের একটা ঘাটতি তৈরি হয়ে গেছে। এটা তো বুঝেন সবাই মনে হয়, কারণ হচ্ছে আপনার যদি ইম্পোর্ট অনেক বেশি হয়, এক্সপোর্ট বা রেমিটেন্স যদি কম হয়, তার মানে একটা বড় গ্যাপ থাকে যেই ডলারটা বা অন্য ফরেন কারেন্সিটা ইন্টারন্যাশনাল রিজার্ভ, যেটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থাকে, সেখান থেকে দিতে হয়। তো ওইটা দিতে গেলে যখন রিজার্ভ কমতে থাকে, মানে একটা ক্রাইসিস তো মার্কেটে ডলার তৈরি হয়, তখনই দামগুলো বাড়তে থাকে। এবং সেই দামটা শুধুই কি মার্কেটের ম্যানেজমেন্টের জন্য হলো, মার্কেটের রুল অনুযায়ী হলো, নাকি সেখানে স্পেকুলেটিভ বিহেভিয়ারও করছে, মানে আপনার ফটকা কারবারি বলে না অনেকে, যে ব্যাংকেও ধরে রাখছে, কেউ ডলার লক্ষ লক্ষ ডলার বাসায় নিয়ে রেখে দিয়েছে, আর একটু দাম বাড়লে বিক্রি করবো, একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার ব্যাপার আছে। আমি রিসেন্টলি মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের সাথে বসলাম, আমাদের নিয়ম কানুনও হচ্ছে অনেক মান্যতা আমাদের, তাদেরকে নাকি বছরে তারা সেল করতে পারবে সর্বোচ্চ $5 লাখ। তো $5 লাখ ধরেন প্রতি ডলারে তারা সর্বোচ্চ 2 টাকা লাভ করতে পারে। এটা আপনি কথায় 10 লাখ টাকা, তার যদি বছরে যদি তার 10 লাখ টাকা, মানে মাসে তার আয় 1 লাখেরও কম, তার মধ্যে তার অপারেশন কস্ট আছে, বাড়ি ভাড়া আছে, লোক আছে, তো এই লোকটা চলবে কীভাবে? তাতে মানে অটোমেটিক্যালি তাকে আপনি সুযোগ দিচ্ছেন যাতে যে কার মার্কেট বা আনঅফিসিয়াল মার্কেটে সেল করার জন্য। তো এই ধরনের কিছু জিনিসও আছে। আর ইনভেস্টমেন্টের কথা তো দুটা সাইডে হয়, একটা হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। ডোমেস্টিক ইনভেস্টমেন্ট মূলত ডিপেন্ড করছে আপনার লোকাল মার্কেটে যে ইনভেস্টমেন্টগুলো হয়, এবং তার একটা বড় সোর্স অফ ফাইন্যান্স হচ্ছে ব্যাংক ক্রেডিট। ব্যাংকিং সেক্টর একটা বড় কজ অফ কনসার্ন আর একটা সমস্যার বিষয়। তো ব্যাংকিং সেক্টরের সাথে ইনভেস্টমেন্টের একটা সম্পর্ক আছে, ইন্টারেস্ট রেটের একটা সম্পর্ক আছে, আর সবচেয়ে যেটা বললাম ফিনান্সিয়াল সেক্টর ইন জেনারেল, বাট স্পেসিফিকলি আমি বলবো যে ব্যাংকিং সেক্টর আছে আমাদের দেশের এখন একটা মানে খুবই খারাপ অবস্থায় বলতে হবে, ডায়ার স্টেটে আছে। তার একটা বড় কারণ হচ্ছে আপনারা জানেন যে একটা বা দুইটা ফ্যামিলি বা একটা গ্রুপ অনেকগুলো ব্যাংকের মালিকানা অবৈধভাবে নিয়ে সেখানে টাকা পাচার করছে। ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিস আছে চরম। সেই লিকুইডিটি ক্রাইসিসটা যেহেতু ওরা বিগত সরকারের সাথে তাদের একটা মানে ভেরি ক্লোজ রিলেশন ছিল, একটা পলিটিক্যাল নেক্সাস ছিল, যার কারণে তারা ওইসব ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার পরেও ওই ব্যাংকগুলো চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, গোপনে হোক সামনে হোক, মানে লক্ষ লক্ষ কোটি টাকা ছাপিয়েছে। এবং অর্থনীতির ভাষায় বলে যে টাকা ছাপানো মানে ইনফ্লেশন বাড়ানো, এই ব্যাংকগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য এই কাজটা করেছে। সুতরাং এটা এই যে বর্তমান যে অর্থনৈতিক যে অবস্থাটা পেল এই সরকার, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তারা অনেকগুলো মিসম্যানেজডের মাধ্যমে যে অর্থনীতির একটা বেহাল অবস্থা, এটাকে আমরা পেলাম এখন। এই হচ্ছে আজকে বর্তমান স্টেট অফ দ্য ইকোনমি, যেটা আপনি যদি বলেন মনটা কথা। এর মধ্যে পভার্টি আছে, ইনইকুয়ালিটি আছে, ওগুলোতে আমি যাচ্ছি না, ম্যাক্রো সিচুয়েশন। তো আমরা আর একটু দেখি তাহলে ইনফ্লেশনটা দেখেন, ইনফ্লেশনটা কী অবস্থায় আছে শেষের দিকে। এটা আমার 2023-এর লাস্টের দিকে বোধ হয়, ফেব্রুয়ারি মার্চ, যা একটু আউটডেটেড, কিন্তু ইনফ্লেশন বাড়ছেই, কিন্তু তখনই 8.5%-এর উপরে ছিল, এবং ফুড এবং নন ফুড ইনফ্লেশনও একই রকম ছিল। তো এখন ফুড ইনফ্লেশনের কারণটা কি? ফুড ইনফ্লেশনের একটা কারণ হতে পারে যে দেশের যদি ফুড প্রোডাকশানটা কম হয়, তাই তো ফুড প্রোডাকশান এরকম কোনো আমাদের ওই সময়, তো আমি 1 বছর আগের কথাও যদি বলি, তখন বন্যা হয়নি, খরা হয়নি, তেমন কিছু না। ফুড ইনফ্লেশনটা এত হাই হওয়ার কারণ কি, সেটা একটা প্রশ্ন। আবার ফুড ইনফ্লেশন যদি হাই হয়, তাহলে তার মেজারমেন্টগুলো কী হওয়া উচিত, এটা একটা আলোচনা। নন ফুড ইনফ্লেশনে অনেকটা ইম্পোর্টেড ইনফ্লেশন বলি। আমি যখন এক্সচেঞ্জ রেট বেড়ে যায়, তখন আপনি বেশি দামে কিনতে হয়, এবং সেটা সাধারণত জনগণকে বিয়ার করতে হয়। ব্যবসায়ী তো আর এটা বিয়ার করে না, সে 10 টাকার জিনিস যদি 15 টাকায় কিনে আনে, তাহলে এটা 20 টাকায় বিক্রি করবে, এটাই স্বাভাবিক। সে তো আর 10 টাকায় বিক্রি করবে না, তো অটোমেটিক্যালি একটা ইনফ্লেশন বাড়ছে। তার পিছনে একটা বড় কারণ ছিল
এই যে আপনার এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন বলি আমরা, যেটা 85 টাকা থেকে 120, তাও তো 120 এখন কিছুটা স্টেবল। এর আগে কখন 130-এ চলছে, আনঅফিসিয়ালি কেউ 125-এ চলেছে, মানে সেখানে কোনো ডিসিপ্লিন ছিল না এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট। আচ্ছা, তো যার কারণে ইনফ্লেশনটা এখন মূলত এই অবস্থায়। আমাদের কাছে একটা তথ্য আছে যেটা বিবিএস বলে, সেটা বলছে যে ফুড ইনফ্লেশনের মধ্যে বিশেষ করে নিউট্রিশাস ফুড যেগুলো আছে সেগুলোর দামের কারণেই ফুড ইনফ্লেশনটা একটু বেশি, ডিম, দুধ, মাংস, এগুলোর জন্য। তো আমরা একটু চেক করে দেখলাম যে এগুলোর দাম বাড়ার কারণটা কি, এগুলো কি ইম্পোর্টেড সব। তো এদের যেমন পোলট্রি ফিডটা বাইরের থেকে আসে, তো দেখা গেল যে ওখানে ট্যারিফ স্ট্রাকচার অত বেশি না, ট্যারিফ অত বেশি নাই, কিন্তু যেটা হলে সরকার যেটা কমিয়ে দিলে ওদের দাম কমতে পারে, তাহলে এটা বাড়ার কারণ কি? এটা পাজল একটা জিনিস, যে তাহলে নিউট্রিশাস ফুডগুলোর এত দাম কেন, এগুলো কি ঘাটতি তৈরি হয়েছে বা অন্য কিছু? সেরকম কোনো প্রপার এক্সপ্লেনেশন নাই। আমরা ভবিষ্যতে সামনে যে টাস্কফোর্সের কাজ করছি সেখানে এই প্রশ্নগুলো আসবে। আরেকটা জিনিস দেখা যায়, রুরাল এবং আরবান ইনফ্লেশনের মধ্যে একটা পার্থক্য দেখা যায়, রুরালে বেশি, আরবানে কম। কারণ এটার একটা এক্সপ্লেনেশন আমরা দিয়ে থাকি যে যেহেতু এটা একটা সাপ্লাই চেইনের ইস্যু হতে পারে, রুরাল এরিয়াতে যেহেতু রিমোট এরিয়া আছে, বিভিন্ন রকম যোগাযোগ ব্যবস্থা হয়তো অত ভালো না, সেই সব জায়গা থেকে তার জিনিসপত্র ট্রান্সপোর্টেশনে এত খরচ বেশি হতে পারে, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে রুরাল এরিয়াতে যেহেতু কম্পিটিশন কম, আমার ধারণা একটা ধরুন একটা বা দুইটা দোকান আছে হয়তো 1 কিলোমিটারের মধ্যে, তো হয়তো বা 5টা আছে, সুতরাং তারা যা দাম বলে তাই হয়তো চলে। এইগুলো বিভিন্ন কারণ হয়তো বলা যায়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কারণ কি এখনও মেজার। তাই ইনফ্লেশনে কয়েকটা সিনারিও, ফুড ভার্সেস নন ফুড ইনফ্লেশন, রুরাল ভার্সেস আরবান ইনফ্লেশন, এবং সেগুলোর কারণ কি, কীভাবে ম্যানেজ করা যায়। এটা একটা, সেখানে মনিটারি পলিসির কী রোল আছে, এখানে কিছু কথা লেখা আছে ইনফ্লেশন নিয়ে, যেগুলো আমি অনেক কথা বলে ফেলেছি। তাহলে মনিটারি পলিসির একটা বড়, মনিটারি পলিসি যেটা মুদ্রানীতি, মনিটারি পলিসিটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক। তবে মনিটারি পলিসি তাদের মেইন দায়িত্ব হচ্ছে ইনফ্লেশনটাকে কমিয়ে রাখা, এবং তার অর্থনীতির ভাষায় বলা হয় যে মানি সাপ্লাই যদি কমিয়ে দেওয়া যায়, ইন্টারেস্ট রেট করে যদি হাই করে দেওয়া যায়, এটা টাইট মনিটারি পলিসি বলে, তাহলে ইনফ্লেশনটা অটোমেটিক কমে আসে। এবং সেটা আপনারা গত 2-1 বছরে দেখবেন যে ইউএসের ফেডারেল রিজার্ভ কিন্তু ইন্টারেস্ট রেট অনেক বাড়িয়েছিল এবং তারা কিন্তু ইনফ্লেশন রেট অনেক কমিয়ে ফেলেছে। শ্রীলঙ্কাতেও তাই ছিল, তারা কমে ফেলেছে। কিন্তু আমাদের দেশে যেটা হলো যে গত 1 বছর আগেও 9-6 নামে একটা জিনিস আপনারা শুনতেন, 9% ফিক্সড করে ফেলেছে লেন্ডিং রেট, 6% ডিপোজিট রেট। সুতরাং এইটা একটা অ্যানোমালিস তৈরি করেছে পুরো সিস্টেমে, এবং সেটা কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। কিন্তু আলটিমেটলি যখন ইন্টারেস্ট রেটটা বাড়ানো দরকার ছিল ইনফ্লেশনটাকে মানে কন্টেইন করার জন্য বা কন্ট্রোল করার জন্য, সেই সময়টা ইন্টারেস্ট রেট বাড়াতে পারেনি, সেটা তো পলিটিক্যাল ডিসিশন ছিল। সে গভর্নর তারপরে করলো কি, আমাদের সবার চাপে পড়ে সে একটা স্মার্ট নামক কি একটা ব্যান্ড করলো, আস্তে আস্তে বাড়াবে কমাবে, এগুলো কোনটাই কাজ হয়নি। দ্যাট ইজ ওয়ান এরিয়া অফ ইন্টারভেনশন দ্যাট উই মিসড, যার কারণে ইনফ্লেশনটা আজকে এই পর্যায়ে চলে গেছে। তারপরে সে যেটা করেছে যে সে এইসব অ্যাসালম গ্রুপ বলেন অন্য এই ব্যাঙ্কগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার জন্য প্রচুর টাকা ছাপিয়েছে, যেগুলো বাংলাদেশ ব্যাংক, আমরা সিউনারেস বলি। এই টাকা ছাপানোর ফলে তার একটা ইম্প্যাক্ট পড়েছে ইনফ্লেশনের উপর, এটা একটা বিষয়। থার্ড, তার মানে কি ছিল, মনিটারি পলিসির দিক থেকে যে রেসপন্সটা হওয়া দরকার ছিল সেটা প্রপারলি হয়নি। একটা হচ্ছে মানি টাইটেনিং, সেটা করা হয়নি। অন্যদিকে মানি ছাপিয়ে অর্থের যোগান দেওয়া একটা। তৃতীয় হচ্ছে এক্সচেঞ্জ রেটটা প্রপারলি ম্যানেজ করতে পারেন, যখন হাইউজ ভলাটিলিটি ছিল, অফিসিয়াল রেট আনঅফিসিয়াল রেটের মধ্যে বিশাল ডিফারেন্স ছিল, যার কারণে এটা ইম্পোর্টকে আরও কস্টলিয়ার করেছে, দ্য সেম টাইম ইনফ্লেশন বেড়েছে। এখন এতগুলো মিসম্যানেজমেন্টের ফল কে ঠিক করতে যেয়ে এখন যে গভর্নর আসছেন নতুন, ডক্টর আহসান মনসুর, আমাদের খুবই প্রিয় ব্যক্তি এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি আবার যেটা করছেন যে উনি আল্ট্রা টাইটেনিং মনিটারি পলিসিতে চলে গেছেন। উনি যেটা করছেন যে ওরা যেটা করতে পারেনি, উনি এখন পলিসি রেটকে অনেক বাড়িয়েছেন, যাতে ইন্টারেস্ট রেটটা এখন 15%+ হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে মনিটারি পলিসি অ্যালোন whether it can control inflation, এটা তাহলে বোঝা দরকার। আমরা যে ইকোনমিক্সের টেক্সট বুক পড়েন সেখানে লিখবেন, বলা আছে একমাত্র উপায় হচ্ছে মানি সাপ্লাই কমে দেওয়া। তো ইন্টারেস্ট রেট যখন বাড়ে মানি সাপ্লাই কমবে। এখন আমার ব্যক্তিগত মত হচ্ছে মনিটারি পলিসি
alone is not enough for controlling inflation in Bangladesh. তার কারণ হচ্ছে আপনি তো যখন ইন্টারেস্ট রেটটা বাড়ান, আমরা বলি ট্রান্সমিশন মেকানিজম চ্যানেল আছে কিছু, যেটার দ্বারা আপনি জনগণের আয় ব্যয়কে কন্ট্রোল করবেন। আমাদের যদি ল্যান্ডিংটা দেখেন, টোটাল ইনভেস্টমেন্ট ব্যাংক লোনের স্ট্রাকচারটা দেখেন, এখানে দেখবেন 70-80% হচ্ছে ইনভেস্টমেন্ট লোন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ওনারা যারা গার্মেন্টস ব্যবসা করে জানেন। আর 10-20%, 12%-এর মতো কনজিউমার লোন, যেটা সাধারণত জনগণ বিভিন্ন ব্যক্তিগত কনজামশনের জন্য কিনে থাকে। এখন আপনি যখন এটা স্ট্রিক্ট করে দেন, 15-16% হয়, সর্বোচ্চ আপনার কনজামশন কমবে 15% লোকের, হ্যাঁ, যারা লোন নিয়েছে। কিন্তু ইনভেস্টমেন্ট যারা করে ওরা তো আর এটা সম্ভব না, তাদের পক্ষে লোন তো বাদ দেওয়া যাবে না। সে 15%-16% নেবে, তার কী হবে, কস্ট অফ প্রোডাকশন বাড়তে থাকবে, ইনভেস্টমেন্ট কমতে থাকবে, অর্থাৎ আলটিমেটলি এটা আবারও ইনফ্লেশনের মধ্যে যেতে পারে। এখন ইউএসএ উল্টা সিনারি, ইউএসএ রিয়েল এস্টেট আর কনজামশন লোন মিলে হয় আপনার 70-80% ব্যাংক লোন, আর 10-20% ব্যাংক লোন নিয়ে তারা ইনভেস্টমেন্ট করে। তারা ইনভেস্ট করে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে, তারা ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, তারা কিন্তু ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট। যার কারণে যখন ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট বাড়ায়, অটোমেটিক্যালি আপনি ইমিডিয়েটলি রিয়েল এস্টেট সেক্টর এবং আপনার কনজামশনকে হিট করে, ফলে ইনফ্লেশন কমে আসে। তা আপনি আমাদের দেশের ট্রান্সমিশন মেকানিজমটা ডিফারেন্ট, আমাদের না, শুধু ডেভেলপিং কান্ট্রিগুলোই তাই। এখানে কনজামশন লোন থাকে কম, কনজিউমার লোন থাকে কম, আপনার ইনভেস্টমেন্ট লোন থেকে বেশি। এখন আপনি এখানে যদি মনিটারি পলিসি যদি আল্ট্রা টাইটেনিং করেন, আলটিমেটলি ইট উইল হ্যাম্পার ইউর জিডিপি গ্রোথ, ইনভেস্টমেন্ট কমে যাবে, কস্ট অফ প্রোডাকশন বাড়বে। তো এই ওয়ার্নিংটা আমরা দিচ্ছি ওনাকে, হয়তো 6 মাস উনি দেখতে পারবে সর্বোচ্চ, বেশি সময় দেখতে গেলে অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে যদি এই ইন্টারেস্ট রেটটা বাড়ে। কারণ কি, একটু আগে বলছিলাম যে এখানে সাপ্লাই চেইন ডিসরাপশন হচ্ছে একটা বড় অংশ রোল প্লে করে আমাদের ইনফ্লেশনে, যেটা আসলে অর্থনীতির সূত্র দিয়ে করা যাবে না। রাস্তায় চাঁদাবাজিকে কমাবে, এটা অর্থনীতির সূত্র তো বলা হয়নি চাঁদাবাজি ইজ এ ফ্যাক্টর। তো আপনি চাঁদাবাজির হাত বদল হচ্ছে মাত্র। তো আপনি একটা জিনিস গ্রাম থেকে কিনে এনে যে ঢাকায় বিক্রি করার মাঝখানে যদি অনেকগুলো চাঁদা দিতে হয়, ও তো আর যে চাঁদা দিচ্ছে সে তো আর কম দামে বিক্রি করবে, চাঁদাকে ধরেই রিস্ক প্রিমিয়ামটা ধরেই সে প্রাইসিং করবে। এটা একটা জিনিস। প্রোডাকশান হ্যাম্পার হচ্ছে কিছু, বন্যা আসছে মাঝখান দিয়ে, কারণ বন্যার ক্ষেত্রে যার কারণে আমার সাথে গত লাস্ট একটা প্রথম আলোর গোল টেবিল বৈঠক হলো অর্থনৈতিক বিষয়ে, গভর্নর সাহেব আমি বলছে ভালো হবে সবচেয়ে অ্যাকোমোডেটিভ আপনি একটা মনিটারি পলিসি নেবেন, যেটা যখন দরকার তখন বাড়াবেন, তখন কমানো। এখন এই যে এখন ইনভেস্টমেন্ট এগ্রিকালচার লোনটা বাড়াইতে হবে, প্রোডাকশন বাড়ানো দরকার, সেই কাজটা করার জন্য তো ওনাকে এখন ইন্টারেস্টে রিল্যাক্স করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, ন্যাসালম বলেন বা অন্যান্য সব গ্রুপের নাম শোনা যায়, এখন তাদেরকে লিকুইডিটি সাপোর্ট না দেওয়া মানে আমানতকারীদের উপর একটা বিপদ ফিরে আসে। অনেকে কিন্তু ব্যাংকে টাকা দিয়ে টাকা উঠাতে পারছেন, এই দায়িত্ব তাদের না। আপনি এই কাজটা তখন করতে পারতেন, আপনি যদি দেখতেন ওই সময় যদি অ্যাসালাম অ্যাক্টিভ থাকতো, সে আপনার ইনএফিসিয়েন্সির জন্য, ব্যাংকের ইনএফিসিয়েন্সির জন্য যদি লিকুইডিটি ক্রাইসিসে, তখন তাকে স্টপ করতে, আমি টাকা দিব না, তো ব্যাংক দলীয় হইলে হয়, তখন সেই ইচ্ছাগুলো নিতে পারতো না। এখন এই ব্যাংকের মানে অদক্ষতাটা তো আসলে বর্তমান সময়ের জন্য কাজ না, এটা তো আগে থেকে হয়ে গেছে। এখন সেই লোক যেহেতু পালাই গেছে, এখন আপনি ওকে লিকুইডিটি সাপোর্ট দিয়ে বাড়াই নিতে পারেন। এর অর্থ এই না যে টাকা ছাপিয়ে করেন, তো কিছুটা করছে ওনারা, ভালো ব্যাংক থেকে কিছুটা গ্যারান্টি দিয়ে লোন টোন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্যাংকগুলো তার পূর্বের অবস্থানে ফিরে যাওয়া খুব ডিফিকাল্ট হবে আনলেস দে রিকভার দ্য নন পারফর্মিং লোন। তো এই হচ্ছে মোটা দাগে হচ্ছে, এবং এটা হচ্ছে মনিটারি পলিসি অ্যাসপেক্টসে, যেটা আমি বললাম যে শুধুমাত্র মনিটারি পলিসি দিয়েই, মেজার দিয়েই বাংলাদেশের বর্তমান যে ইনফ্লেশনের ক্যারেক্টারিস্টিক্স, এটাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। এর জন্য ফিসকাল মনিটারি কোঅর্ডিনেশন দরকার এবং অ্যাকোমোডেটিভ একটা মনিটারি পলিসি দরকার বলে আমি মনে করি। সেটা টাইটেনিং হতে পারে, সেটা রিল্যাক্স হতে পারে, সেটা একটু মাঝে মাঝে, অর্থাৎ ডিসক্রিশনারি জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আরেকটা জিনিস আপনারা দেখেন, ইনফ্লেশন বাড়ার পিছনে আরেকটা বড় অবদান রেখেছে তারা, যে বিগত আওয়ামী লীগ সরকারের সবসময় আমরা বুঝি ইকোনমিক পলিসি ম্যানেজমেন্টে কোনো ইকোনমিক্স ছিল না, এবং তারা এত বাজে ম্যানেজমেন্ট করতো। তার একটা কারণ হচ্ছে এই যে এনার্জি প্রাইসিংটা, এনার্জি প্রাইস অলওয়েজ মানে কন্ট্রিবিউটিং টু হায়ার ইনফ্লেশন, কারণ এটা হচ্ছে ইকোনমি ওয়াইড ইম্প্যাক্ট আছে, আপনি ট্রান্সপোর্ট ইম্পোর্ট আছে, কস্ট অফ প্রোডাকশন। তারা যখন ইনফ্লেশন উপরের দিকে আসছে, IMF খুশি করে যে এনার্জি প্রাইস বাড়াই দিল, তো এটা অটোমেটিক্যালি ইনফ্লেশনকে আরও বাড়াতে হবে।
একটা হচ্ছে এনার্জি প্রাইস বাড়ালো, একটা হচ্ছে টাকা ছাপলো, একটা হচ্ছে আপনার মানি সাপ্লাইটা আরও হাইলি ফ্লেক্সিবল করে রাখলো। তারপর সবগুলো মিলিয়ে ইনফ্লেশন, যেখানে আমাদের আশপাশের দেশে ইনফ্লেশন কমে গেলো, আমরা কমাতে পারলাম না। মানুষ এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই, কালকে একটা রিপোর্ট দেখলাম বণিকবার্তা, যে 30% লোক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এবং 20% লোক পুরা মিল খেতে পারছে না সারাদিনে। এবং এরকম 20%-এর মতো লোক তার কস্ট রিঅ্যাডজাস্ট করছে। তারা হয়তো হসপিটালে কম যাচ্ছে, চিকিৎসা কম খরচ হচ্ছে, এডুকেশনে কম খরচ করছে, এগুলো করে খাদ্য টাকা ম্যানেজ করছে। সুতরাং এটা একটা বড় সমস্যা বলে আমরা মনে করি, এবং বর্তমান সময়ের জন্য আমি মনে করি যে বর্তমান সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং সেটাকে কীভাবে ম্যানেজ করবে সেই জায়গাটাতেও আমি মনে করি একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, মানে কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ দরকার। এখন ফিসকাল সাইডে কী করার নিয়ে আছে? ফিসকাল সাইড মানে যেটা ফিনান্স মিনিস্ট্রিতে তারা বাজেট করে, তারা দরিদ্রদের জন্য সোশ্যাল সেফটি নেটের যে আওতা আছে সেটা বাড়াতে পারে, যাতে করে তারা এখন তো হঠাৎ করে বাড়াইতে পারবে না। তারপরে তাদের হাতও বাঁধা, তাদের যদি আয় না থাকে ব্যয় করবে কোথায়? ট্যাক্স রেভিনিউর প্রশ্ন চলে আসে। তার যদি ট্যাক্স না থাকে, রেভিনিউ হচ্ছে এখন অ্যারাউন্ড 7.5% অফ টোটাল জিডিপি, যেটা নেপালেও 10-12%, আমাদের চাইতে কম। তো ট্যাক্স জিডিপি রেশিওটা হচ্ছে লোয়েস্ট ইন সাউথ এশিয়া, ইভেন বাংলাদেশে। এখন কেউ কেউ বলছে জিডিপি যেহেতু বাড়াই দেখাচ্ছে, তো ডিনোমিনেটর যেহেতু বড়, ছোট হয়ে গেছে, মেবি পসিবল। বাট আমরা ধরে নিলাম যে, কিন্তু আমি স্টিল বিলিভ করি যে বাংলাদেশের জিডিপি যা এস্টিমেটেড হয়েছে, এটা ম্যানিপুলেট করলেও মনে হয় ক্লোজ টু রিয়ালিটি। সেটা হয়তো অভাব হতে পারে, মানুষের পার্চেসিং পাওয়ার বাড়ছে, কিন্তু সেই তুলনায় ট্যাক্স বাড়েনি, এটা হচ্ছে কথা। তো এখন যেটা হয়েছে, এখন ফিসকাল স্পেসও কম আমাদের, যেটার দ্বারা যে আপনি যে মানুষকে অনেক সুবিধা দিবেন, যেটা 500 টাকা বিল ভাতা দেওয়া হয়তো সেটা 1000 টাকা করে দিবেন, সেটার স্কোপও কমে গেছে। এটা একটা পয়েন্ট। সুতরাং এটার কারণে ইনফ্লেশনের অ্যাড্রেস করে, এই অংশটা হচ্ছে অ্যাড্রেস করা, আসলে কন্টেইন করে না ফিসকাল মেজারগুলো। আরেকটা হচ্ছে কিছু ইম্পোর্টেড জিনিসের উপর যে ট্যারিফগুলো আছে, সেই ট্যারিফগুলো কমিয়ে দেওয়া, সেগুলো অনেক জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে একটা লো কস্ট, কিছুটা লো কস্টে আসতে পারে জিনিসপত্র, তাতে করে শিখতে হয়। এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবিলাইজড হয়েছে কিছুটা, তাতে করে ইম্পোর্ট অনেক কমিয়েছে সরকার, বাংলাদেশ ব্যাংক বলেন, যারা বলেন, কিছুটা বোধহয় রিল্যাক্স করছে, এনআরসি মার্জিন বোধহয় একটু রিল্যাক্স করছে, কিন্তু স্টিল আমাদের যে রেগুলার ইম্পোর্ট ছিল সে তুলনায় অনেক কম হচ্ছে। সুতরাং এগুলোর আলটিমেট ইম্প্যাক্ট পড়বে আপনার ওভারঅল ইকোনমিক গ্রোথের উপর। ইম্পোর্টটা কাঁচামাল আনা হয়, ক্যাপিটাল মেশিনারি আনা হয়, মেজরিটি হচ্ছে আমাদের ইম্পোর্টের আইটেম হচ্ছে এগুলো, লাক্সারি গুডস কিছু বাদ দিল। অতএব ইনফ্লেশনের আমি খুব বেশি বর্তমান সময়ের যে মেজারগুলো নেওয়া হচ্ছে, এগুলো দিয়ে আমি খুব বেশি আশাবাদী হওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছি না আগামী অন্তত 5-6 মাসের মধ্যে। হ্যাঁ, এবং এটা কিছু মার্কেট স্ট্রাকচারের সমস্যা আছে, সেগুলো আমরা সেভাবে কন্ট্রোল করতে, আমাদের ধারণা ছিল যে অন্তত চাঁদাবাজি এগুলো তো শিফট হতে একটু সময় লাগবে, কিন্তু এত কুইকলি রিঅ্যাডজাস্ট হয়ে গেছে যে মার্কেটের কোনো রিফ্লেকশন নেই। লোকজন বলছে যে কই জিনিসপত্রের দাম তো কমে না, তো দোকানিরা বলছে যে কই আমার তো যা আগে দেওয়া লাগতো তাই দিয়ে আসতেছে, কোথাও দোকান। তো এগুলো হচ্ছে একটা সমস্যা। আর কিছু জিনিস আছে, যেমন কিছু কিছু ক্ষেত্রে ধরেন মার্কেটে যে কিছু কিছু গ্রুপ যে মানে ইয়ে করছে না, সেটাও না যে একেবারে, যেমন ডিমের বাজারের ক্ষেত্রে অনেকে বলে যে কিছুটা হইলে ম্যানিপুলেট করা হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে। তো এগুলো পুরোটাই আমি মনে করি যে ওভারঅল ইকোনমিক গভর্নেন্সের একটা আসপেক্ট। আপনি যদি আইন শৃঙ্খলা এবং মানুষকে যদি সততার দিকে না নিয়ে আসতে পারেন, বা রুল অফ ল যদি এস্টাবলিশ না হয়, তাহলে এগুলো একটা ছোটোখাটো জায়গায় চেঞ্জ করে আপনারা পারবেন না শেষ করতে। সবাই যদি একটা সিস্টেমে আসে, তারপরে হয়তো জিনিসগুলো একটা ঠিক হতে পারে। তারপরেও চেষ্টা চলছে যতটুকু দেখা যাচ্ছে মাইন্ডের পলিসির দিক থেকে একটা মানে খুব ড্রাস্টিক মেজার নেওয়া হচ্ছে, আলট্রা টাইটেনিং করে। আমি এটা আলট্রা টাইটেনিং বলছি, 9.5% পলিসি রেট উঠানো মানে 15.5% 16% অলরেডি মার্কেটে হয়ে গেছে। কারণ এটা কতটুকু কাজ দিবে সেটা পরের বিষয়। আচ্ছা, এটা আমরা বলে ফেলছি। এক্সপোর্ট ইম্পোর্টের দিকে আসেন। 2023-এর দিকে আমরা বলছিলাম যে এগুলো হচ্ছে ওই সময় এক্সপোর্টটা একটা পর্যায়ে অনেক নেমে গিয়েছিল, পরে এগুলো আমার নিজের চোখেও ঠিকমতো দেখছি না।
পার্সেন্টেজ চেঞ্জ আছে। একটা হচ্ছে আরএমজি এক্সপোর্ট, যেটা সবচেয়ে হাইয়েস্ট বাংলাদেশে, এরপরে লেদার, আর একটা হচ্ছে টোটাল এক্সপোর্ট। তো এই তিনটার সাথে আরও কি আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এনিওয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে আপনারা দেখেন যে স্পাইকগুলো দেখছেন, মানে এটা জেনারেল প্যাটার্নের মধ্যে না, একবার এক এক রকম হচ্ছে। হ্যাঁ, বর্তমান সময় এক্সপোর্ট ওনার ফেস করছে, লেবার আনরেস্ট তৈরি হয়েছে। তো এক্সপোর্ট আর্নিংটা আমাদের পজিটিভই ছিল, কিন্তু কথা হলো যে তারপরেও আগের লেভেলে এখন 13%, 14% গ্রোথে যায়নি এরকম। একটা 7-8%, 9%, 10%, অতও না, তার মানে আরও কম। তো এখন এই গ্রোথ আগে যেটা ছিল সেটা হচ্ছে এক্সপোর্ট কমে গেছে, ইম্পোর্ট অনেক বেশি ছিল, কিন্তু ইম্পোর্টকে কমিয়ে আনা হয়েছে, এবং তার ফল হয়তো আমরা ভোগ করতেছি যে আমাদের গ্রোথ প্রজেকশন কিন্তু এখন 4.5% মতো এরকম বলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, অন্য জায়গা থেকে। তো ওভারঅল এক্সপোর্ট ইম্পোর্টের যে ইমব্যালেন্সটা, সেটার কারণে কিন্তু আপনি যেটাকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, ট্রেড ব্যালেন্স আর কি, যেটা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ডিফারেন্সটাই হচ্ছে ট্রেড ব্যালেন্স। ট্রেড ব্যালেন্স যখন অনেক বড় হতে থাকে, বা কারেন্ট অ্যাকাউন্টের সাথে রেমিটেন্সটাও যোগ হয়, যোগ হয়, যে ব্যালেন্সটা নেগেটিভ হয়, তখনই এক্সচেঞ্জ রেটের উপর প্রেশারটা পড়তে থাকে। তো ইদানিং কিছুটা জোর করেই বলবো যে এটাকে ব্যালেন্সটা কিছুটা সারপ্লাস করা হয়েছে কিছু সময়ের জন্য, কিন্তু তাতে করে কিন্তু অনেক ইম্পোর্টের আইটেম ইম্পোর্ট কমে গেছে, এবং যার ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, একটা ডিমান্ড সাপ্লাই গ্যাপ তৈরি হয়েছে মার্কেটে, এবং এটাই হচ্ছে মূলত এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। তার চ্যালেঞ্জগুলো কি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে? আচ্ছা, আরেকটা আমার মনে হয় এত দরকার নেই আপনাদের জন্য, একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স একটা আছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টে যারা হচ্ছে এফডিআই বা পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা, প্লাস যেটা হচ্ছে প্রাইভেট বরোয়িং ফ্রম ওভারসিজ, এবং বিদেশ থেকে কিছু কিছু বরো করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল সিলেক্টিভ বেসিসে। তখনকার পলিটিক্যাল কানেকশানে যারা ওয়েল কানেক্টেড, তারা সুযোগ পেয়েছে। যখন এক্সচেঞ্জ রেটটা ডেপ্রিসিয়েট করা শুরু করলো, ওরা এটা রিপে করার জন্য উঠে পড়ে লাগলো, এবং রিপে করতে যেয়ে দেখা গেলো যে প্রচুর ডলার চলে গেলো ওখানে, এবং তারপরে রিজার্ভ করা শুরু করলো। রিজার্ভ কমার কিন্তু কারণ শুধুমাত্র যে ট্রেড ইমব্যালেন্স তা না, এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইমব্যালেন্সও আছে। তো এটা এই যে লং টার্ম একটা ভিশন না নিয়ে, দূরদর্শী একটা চিন্তা না নিয়ে যে সব কাজ করা হয়েছে, ইভেন রিজার্ভের অর্থ দিয়ে মাথার বাড়ি ওইখানে প্রজেক্টে টাকা দেওয়া হয়েছে। সুতরাং কিছু লোক আছে আমাদের নিজেদের লোকের মধ্যে, অনেকে বলতো তখন যে রিজার্ভ 48 বিলিয়ন এত টাকা দিয়ে কী করে। রিজার্ভ অলওয়েজ ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট। রিজার্ভ কখনোই এই ইনভেস্টমেন্টের জন্য ইউজ করা হয় না, এটা টেকনিক্যালিও ঠিক হয় না কোনোভাবে, সেটাকে অন্য গোজামিল দিয়ে সিস্টেম করতে হয়। তো এইসব কারণে রিজার্ভ কমা শুরু হয়েছে, এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ছিল হিউজ, এবং সেটার একটা বড় কারণ ছিল রিপেমেন্ট অফ শর্ট টার্ম ওভারসিজ লোনস টেকেন বাই দ্য প্রাইভেট সেক্টর। তো কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এফএ এবং সিএ ডেফিসিট টুগেদার কন্ট্রিবিউটেড টু রিজার্ভ ডিপ্লেশন, যে রিজার্ভটা আমাদের এখন 19-20 বিলিয়ন ডলারে আছে। একসময় 48 বিলিয়ন যেটা ছিল, ওইটাকে আসলে স্ট্যান্ডার্ড ভাবার কারণ নাই। আমি মনে করি যে অলওয়েজ বাংলাদেশের জন্য রিজার্ভ হচ্ছে স্ট্যান্ডার্ড 25-30 বিলিয়ন, এর বেশি যাওয়ার কথা না। ওই সময় গিয়েছে, কোভিডের সময় ইম্পোর্ট বন্ধ ছিল, কিন্তু এক্সপোর্টটা কিছুটা চালু ছিল, যার কারণে হিউজ সারপ্লাস ছিল, এবং রেমিটেন্স আসছে প্রচুর ওই সময়, যার কারণে 48 পর্যন্ত চলে গেছে। এটাকে নর্মাল টাইমের রিজার্ভ হিসেবে চিন্তা করে হয়েছে করার কোনো মানে নেই। বাংলাদেশের বর্তমান যে ইকোনমি, এবং তাতে করে আমার ধারণা 25-30 বিলিয়ন যদি রাখতে পারে, দ্যাট কুড বি দ্য রিজনেবল স্টেট আর কি। আর এটার অর্থ এই না যে একটা মেসেজ দিয়ে, এর অর্থ এই না যে রিজার্ভ কিন্তু ইটস এ কাইন্ড অফ লো, আজকে বাড়তেছে। আপনি এক্সপোর্ট ইম্পোর্ট তো দুইটাই চলছে, এটার যে ডিফারেন্সটা সেটাই রিজার্ভ থেকে একমাত্র যায়। রিজার্ভ অর্থ এই না যে আমি সাধারণত একটা হিসাব করা হয় যে মিনিমাম 3 মাসের ইম্পোর্ট পেমেন্ট দেওয়ার মতো রিজার্ভ, মানে ডলার থাকলেই মোটামুটি একটু সেফ থাকে। তো আমাদের 3 থেকে 4 মাসের মতো দেওয়ার মতো আছে এখন, যেহেতু ইম্পোর্ট কমে গেছে অনেক। কিন্তু রিজার্ভটা যে পরিমাণ আছে, 20 বিলিয়ন ডলার থাকলে এটা 1 বছর চলে যাওয়ার সময়, কারণ ইম্পোর্টও হচ্ছে এক্সপোর্টও হচ্ছে। আলটিমেটলি গ্যাপ যতটুকু হচ্ছে, এটা হয়তো রিজার্ভ থেকে যেতেও পারে, নাও যেতে পারে। ব্যাঙ্কগুলোকে যদি বলা হয় যে তুমি এলসি ডেফার করে দাও বা অন্য কিছু, বিভিন্ন মেকানিজম আছে। তো 20-25 বিলিয়ন ডলার মে বি রিজনেবলি ওকে বর্তমান সময়ের জন্য, কিন্তু নট মোর দ্যান দিস আর কি। আর একটু বেশি হলে সবচেয়ে ভালো হতো। আর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের মধ্যে দেখেন, একটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে
ইম্পোর্ট কমানো হয়েছে বিভিন্ন নিয়মকানুন, কোয়ান্টিটিভ রেস্ট্রিকশান দিয়ে, যে তোমরা 100% এলসি মার্জিন না হলে এলসি মার্জিনকে 100% নিজেকে টাকা দিয়ে আনতে হবে, এরকম এলসি বলতে হবে। তো এইসব করিডোরে কিছু এলসি কমানো হয়েছে। মার্কেট এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন একটা লেকিংস আছে আমাদের, যে এক্সপোর্টও যেটা আমরা করি, গার্মেন্টস ছাড়া আমাদের আর কোনো ইম্পোর্ট না, 85% হচ্ছে গার্মেন্টস থেকে। সুতরাং আপনি যখন এটাকে বলে হাই কনসেন্ট্রেশন অফ এক্সপোর্টস, একটা প্রোডাক্টের উপর যখন আমরা হাইলি রিলাই করি, তখন এটা কিন্তু ইন্টারন্যাশনাল শকের দ্বারা আমরা বলি এক্সপোজ টু ইন্টারন্যাশনাল শকস। যে মার্কেটগুলোতে যাই, আজকে ধরুন করে যুদ্ধ লেগে গেলে আমাদের কিন্তু কলাপস করবে ড্রাস্টিক্যালি। আমার যদি 4-5 ধরনের থাকতো, বা মার্কেট যদি সারা বিশ্বে ঘুরে থাকতো, তাহলে আমার যে কোনো মুহূর্তে বিপদ আসলেই যে সবগুলোতে এফেক্টেড হবে না। কিন্তু আমাদের একটা মাত্র এক্সপোর্ট আইটেম, সেটা হচ্ছে আরএমজি প্রোডাক্ট। এখান থেকে ডাইভার্সিফিকেশনের জন্য সরকারও অনেক চেষ্টা করছে। আমি বলবো যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের তেমন কোনো সুফল পাওয়া যায়নি এখন পর্যন্ত, এবং সুফল না পাওয়ার পিছনে বড় কারণ হচ্ছে পলিসিগত ভুলভ্রান্তি আছে, অ্যান্টি এক্সপোর্ট বায়াসনেস আছে, অনেক ধরনের ট্যারিফ স্ট্রাকচার বা অন্যান্য ডিটেলসে আমি যাব না। ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং ইজ এ কমন ফেনোমেনন ইন বাংলাদেশ। এটার সাথে শুধুমাত্র যে ব্যবসায়ীরা দায়ী আমি তাও বলবো, কিছু রেগুলেটরি সমস্যাও আছে, যেগুলোর কারণে ট্যাক্স অন্যান্য জিনিসের কারণে মানুষ বাধ্য হয়ে এই জিনিসগুলোতে যায়। যদি হাই রেগুলেশন হয়, হাই ট্যারিফ ইম্পোজ করা হয় সেই জায়গাগুলো, বাট অ্যাট দ্য সেম টাইম এগুলোকে কন্ট্রোল করতে হবে। ল্যাক অফ অ্যাক্সেস টু ফর্মাল ফিনান্স টু এমএসএমইজ, এমএসএমইকে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে আমরা বলি ফিউচার অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এখন ওদের গ্রোথ অফ ইঞ্জিন অফ গ্রোথ বলা হয়, কিন্তু কথা হলো যে তারা প্রবলেম ফেস করছে, ফিনান্স তাদের নাই। তারা যেহেতু অনেকটা ইনফর্মাল নেচারের, তাদেরকে প্রপার ফিনান্সিং করার জন্য ব্যাঙ্কগুলো করে না, তারা নামে এসএমই বলে ফিনান্সিং দিচ্ছে, আশা দিচ্ছে বড় ফার্মগুলোকে নামে, যার কারণে বাংলাদেশ ব্যাংকের তাদেরকে ট্রুলি যাতে সার্ভ করা যায় সে ধরনের ফিনান্সিয়াল মেকানিজম এবং ফিনান্সিয়াল যেসব সিস্টেম আছে সেগুলো দেওয়া দরকার। আচ্ছা, তারপরে এফডিআই সিচুয়েশনটা ভেরি পুয়ার। তো ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সিচুয়েশন। আচ্ছা, তাহলে এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সিনারিওতে আমরা এখানে গেলাম, শেষ করলাম। এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টে আমি খুব বেশি বলবো না। আপনারা দেখেন, একটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে এটা কি লেখা এত ছোট। আচ্ছা, একটা হচ্ছে এটা কি ফরেন রিজার্ভ, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। যে লাইনটা এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, আর এটা হচ্ছে ফরেন রিজার্ভ ইন টার্মস অফ বিলিয়ন নাকি? এক্সচেঞ্জ রেট এন্ড ইন্টারন্যাশনাল রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তাহলে রিজার্ভটা নামছে, এক্সচেঞ্জ রেটটা বাড়ছে, তাই তো? এটাই হওয়ার কথা। আপনি যখন রিজার্ভ কমতে থাকবে, তার মানে মার্কেটে সাপ্লাই ডিমান্ডের একটা গ্যাপ তৈরি হচ্ছে, এক্সচেঞ্জ রেটটা বাড়ছে। তারপরেও যে রেটটা দেখানো হচ্ছে 100 কত, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তখন মাল্টিপল এক্সচেঞ্জ রেট ইউজ করেছে কিছুদিন আগে, এক্সপোর্টারের জন্য একটা, ইম্পোর্টারের জন্য একটা, রেমিটারদের, যেটা কখনোই মানে অ্যাকসেপ্টেবল বা ডিজায়ারেবল না। সুতরাং এর মধ্যে থেকে অ্যাভারেজ এই রেটটা আমরা দেখেছি। তো মোটামুটি ট্রেন্ডটা ঠিক আছে। যখন আপনি আরেকটা দেখেন, এই যে মাঝখানে যখন রিজার্ভ বাড়ছিল, তখন এক্সচেঞ্জ রেট স্টেবল ছিল। আসলে স্টেবল থাকার কথা না। আমি যদি মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট করি, তাহলে যখন আমার সাপ্লাই বেড়ে যাবে ডলার, তখন আমার এক্সচেঞ্জ রেট অ্যাপ্রিসিয়েট করার কথা। কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট না করে এমন এক জায়গায় রাখছি, যেটাকে ওভারভ্যালুড করে রাখছিলাম, যার ফলে যখন এটা কমা শুরু করলো, ওভারশুট করলো এটাকে। তার মানে এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট ওয়াজ নট প্র্যাগম্যাটিক অ্যাট দ্যাট টাইম। সেটা কিছুটা দায় আমাদের এক্সপোর্টারদের জন্য থাকবে, ওনারা চাইছে সবসময় এক্সচেঞ্জ রেটকে একটু বেশি অবস্থানে রাখা। কিন্তু এটা আজকে যদি ওই সময় যদি এক্সচেঞ্জ রেট 85 জায়গায় 60 টাকায় চলে আসতো, এটা তো কিছু এক্সচেঞ্জ রেট মেজারমেন্টের কিছু ফান্ডামেন্টাল রুলস আছে, বা 70 টাকায় আসতো, এখন 120 টাকা নেয়, সে তো 100 টাকায় থাকতো, কারণ সে তো ওইখান থেকে আবার আস্তে আস্তে বাড়তো। তার মানে আপনি যখন মার্কেটকে অ্যালাউ না করেন, আর হঠাৎ করে যখন ক্রাইসিস হয়, তখন ইউ ক্যানট ম্যানেজ দিস। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন ইন দ্য লাস্ট 2 years or so.
তো এটার একটা ফল আমাদের আলটিমেটলি ইনভেস্টমেন্টে পড়েছে, ইনফ্লেশনে পড়েছে, কারণ আমরা একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমি 70 বিলিয়ন বা 60 বিলিয়ন, আমি ইভেন 7 বিলিয়ন 8 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি মাসে, এক্সপোর্টে পাই 3 বিলিয়ন 3.5 বিলিয়ন, তাই না? তো আমার একটা হিউজ গ্যাপ তৈরি হয় না, আমি যদি ঠিকমতো এক্সচেঞ্জ রেট ম্যানেজ না করি, তাহলে এটার চাপ তো লোকাল ইকোনমিতেই পড়ে। আর একটা যারা এক্সপোর্টার আছেন, যখন ইন্টারনাল কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় বা ইন্টারেস্ট রেট বেড়ে যায়, ওনাদের তো আর ইন্টারন্যাশনাল প্রাইস চেঞ্জ হয় না, সুতরাং তারা প্রফিট মার্জিন কমে, তাদের কস্ট অফ প্রোডাকশনে অনেকে হয়তো ফ্যাক্টরিও ছেড়ে দিতে হচ্ছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমি বলে ফেলেছি, মাল্টিপল এক্সচেঞ্জ রেট আর ডিপ্লিশন অফ রিজার্ভ এইসবগুলো, এবং পোস্ট কোভিড এক্সচেঞ্জ রেট মুভমেন্ট ছিল ওভার 35%। প্রি ক্রাইসিস এই যে স্ট্যাটিক আর মিসম্যানেজমেন্টের কথা বলছি। এক্সচেঞ্জ রেট সিচুয়েশন ওয়ার্সেন ডিউ টু ফল্টি এরোনিয়াস ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট। আমার কথা থেকে যেটা আপনারা বুঝছেন যে এটা যে পুরোপুরি যে আমরা বলে দিই যে মানে এক্সটার্নাল মার্কেটের কারণে হয়েছে তাও না, আমাদের নিজস্ব মিসম্যানেজমেন্টও ছিল। সেরকম আসলে ক্যাপাসিটিরও অভাব আছে বাংলাদেশ ব্যাংকের ঠিকমতো এগুলো ম্যানেজ করার জন্য। এখন আমরা সেই গ্রোথ সিনারিওতে রিসেন্টলি কয়েকদিন আগে ওয়ার্ল্ড ব্যাংক প্রেডিক্ট করছে বাংলাদেশের গ্রোথ হতে পারে এই ইয়ারে 4.8। তো এটার একটা বড় কারণ হচ্ছে স্লাগিশ ইনভেস্টমেন্ট ডিমান্ড, ইনভেস্টমেন্ট কমে গেছে অনেকটাই। তার পেছনে কারণগুলো তো এতক্ষণ অনেক কিছু আলাপ করলাম। লো ট্যাক্স জিডিপি রেশিও, রেভিনিউ শর্টফল, রেভিনিউ যদি ঠিকমতো শর্টফল না হয় তো তাহলে সরকার পাবলিক এক্সপেন্ডিচার বাড়ত, সুতরাং এটাতে সমস্যা আছে। ফল ইন এক্সপোর্ট ইন ইম্পোর্ট গ্রোথ, রেস্ট্রিকটিভ ক্রেডিট রিজিম, বর্তমান সময়ে যে ক্রেডিট রিজিম, যদি ইন্টারেস্ট রেট ভেরি হাই, তাহলে ক্রেডিট রিজিমটা অনেকটাই রেস্ট্রিকটিভ হয়ে গেছে। আর পলিটিক্যাল একটা আনসার্টাইনিটি তো আছেই। তো আমি মনে করি যে এগুলোই হচ্ছে বড় কারণ যে স্ট্যাগনেটেড অথবা স্লাগিশ জিডিপি গ্রোথ হওয়ার কারণে, মানে ডিক্লাইনিং জিডিপি গ্রোথ বলাই ভালো, স্ট্যাগনেটেড না বলে। স্ট্যাগনেটেড হলে 5+ হওয়ার কথা। এটা আসলে স্থির নাই, এটা কমছে আরও, এবং কমার পিছনে এই কারণগুলো ইম্পর্টেন্ট। যে কথা বললাম, স্লোয়িং ডাউন অফ দ্য ইকোনমি ইজ অলসো রিফ্লেক্ট ইন দ্য লোয়ার গ্রোথ অফ রেভিনিউ আর্নিং। তো এখন এই ট্যাক্স জিডিপি রেশিও ইজ নাও অ্যাবাউট 8%। ল্যাক অফ প্রপার এস্টিমেট অন ট্যাক্স বয়ান্সি অ্যান্ড ট্যাক্স ইভেশন রেট। বয়ান্সি মানে আমি আসলে ট্যাক্স দেওয়ার মতো ক্যাপাসিটি কতজনের আছে সেই এস্টিমেটটাও আমাদের ঠিক নেই, থাকলেও আমরা তাদেরকে রিস্ক করতে পারছি না। আরেকটা হচ্ছে ট্যাক্স ইভেশন রেটও ভেরি হাই, তো সেটার জন্য প্রপার ম্যান পাওয়ার নেই, ক্যাপাসিটির অভাব আছে এনবিআরের, সুতরাং সেই জায়গাগুলো রিফর্মসের দরকার আছে। ট্যাক্স কাভারেজ বাড়ানোর যে লিমিটেশন সেটাও আছে, যেটা বললাম ক্যাপাসিটি ও এনবিআর, পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট লেভেলে। ইভেন যেটা আমরা বলি, যেটা তো আমরা ইয়েতেও লিখবো যে পলিসি এবং অপারেশন এই দুটো যদি আলাদা না করা হয় এনবিআর, একই ব্যক্তি ট্যাক্স কালেক্টও করছে আবার সে নিজে পলিসি লেখারও চেষ্টা করছে, এটা তো হয় না কখনো। আপনি পলিসি রিসার্চ অ্যান্ড মনিটরিং আলাদা করতে হবে। তারা ওখানে আলোচনা করবে, তারা ওখানে চিন্তা ভাবনা করবে, তারা কীভাবে ট্যাক্স বাড়ানো যায় গবেষণা করবে, তারপরে তারা একটা পলিসি দিবে যেটা অন্যরা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু আমাদের এখানে আলাদা কোনো পলিসি ডিপার্টমেন্ট নেই, আলাদা কোনো মানে সেই রিসার্চ সেল নাই এনবিআরের। তো এগুলো যদি না করা হয়, আরেকটা হচ্ছে ডিজিটালাইজেশন করা হয়েছে কিন্তু স্টিল ইট ইজ নট ফুললি ডিজিটালাইজড। ডিজিটাল ওয়েতে সাবমিট করার পর ম্যানুয়ালি করতে যেতে হয়, তখন ডিলটা হয়। আবার যেহেতু ট্যাক্স অফিসিয়ালদের এখানে যদি রিফর্মস না হয় সিস্টেমে বা অন্য কোনো চিন্তাভাবনা ইনসেন্টিভ স্ট্রাকচারে, তাহলে কিন্তু তারা যতই বলে। আমি রিসেন্টলি একটা বড় মিষ্টির দোকানে কিনতে গেলাম, বললাম যে রিসিট দেন, বলে মেশিন নষ্ট। এটা তো এনবিআরের অফিসিয়াল গিয়ে, তো পরে আমি একটা পিড়াপিড়ি করার পরে বলে যে আপনি আমার কাছ থেকে রিসিট নিয়ে লাভ কি, ওদেরকে আমরা ইয়ারলি হ্যান্ডেল করি। তো সে 1 বছরে তার যদি 10 লাখ টাকা ডিল হয়ে থাকে, তো এইসব রিসিট দিয়ে কী হবে? রিসিট হয়তো আছে 5 লাখ, আর 5 লাখ টাকা ক্যাশে দিবে, এদিক ওদিক হবে। তো আমরা যদি ঠিক না হয়, ডিজিটালাইজেশন আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না। কিছু কিছু হয়তো ছোটোখাটো জায়গায় হবে, কিছু কিছু আমরা অনেকে বলে যে ডিজিটালাইজেশন করলে সব সমস্যার সমাধান, আসলে তা না। ভ্যাট সিস্টেমে ভ্যাট জমা দিতে যায়, যেটা হয় যে তাদেরকে আবার বলে যে অনলাইনেও দিবেন, আবার অফলাইনে এসে ম্যানুয়ালি দিতে, তখন তাদেরকে ভুলভ্রান্তি এসে ধরা হয় অনেক কিছু, তখন সিস্টেম। তাই আমাদের মাইন্ডসেট, আমি যেটা বললাম, ওভারঅল যদি ইকোনমিক গভর্নেন্স যদি ঠিক না হয়, তো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই ক্ষেত্রে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, দেখি আমরা ভবিষ্যতে কী হয়, আদৌ আমরা কোথাও যেতে পারি কি না। তো সেই জায়গাগুলো ঠিক না হলে ইনস্টিটিউশনগুলোর যে অবস্থা দেখছে, এগুলো তো ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনসগুলো ঠিক মতো কাজ করছে না, ফাংশনিং করছে না।
তো প্রপার লোকজন প্রপার জায়গায় নাই, তো যার কারণে আজকে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এবং এটার আলটিমেট ফল হচ্ছে আমরা ইকোনমিক স্লোডাউন এবং একটা পর্যায়ে হয়তো আমরা রিসেশনেও চলে যেতে পারি। ইনভেস্টমেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট খুব বেশি কমেনি, আমার মনে হয় 21-22% উপর জিডিপি রয়ে গেছে, কিন্তু বাড়ার কথা ছিল জিডিপি গ্রোথ অনুযায়ী। পাবলিক ইনভেস্টমেন্ট তো প্রচুর বেড়েছে, সরকারের যে আইডিপি বাস্তবায়ন বলে, রিজিওনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা 7% প্লাস এই গত আওয়ামী লীগের পুরো সময় ধরে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে। এটার ফল কি হয়েছে দেখেন, এটা যদি 7% হয় আর জিডিপি গ্রোথটা যেটা আমরা বলে আয়কর বলে একটা 4.85, ইস অ্যাবসার্ড, এটা বাংলাদেশের মতো জায়গায় এত কম হতে পারে না। এখন প্রশ্ন হলো যে আমি টাকা খরচ করেছি পাবলিক ইনভেস্টমেন্টে, কিন্তু আমি কোয়ালিটি ইনভেস্টমেন্ট কতটুকু করেছি, আউটপুট কত পেয়েছি, আমার ওয়েস্ট অফ মানি কত হয়েছে। আমি তো যদি 5 টাকা জিনিস 20 টাকায় কিনি, তার মানে আমার টোটাল 20 টাকাই দেখাচ্ছে ইনভেস্টমেন্টে, কিন্তু আসলে রিটার্ন পাচ্ছি আমি মাত্র 5 টাকার। সো দিস ওয়েস্টেজ অফ মানি, অফ পাবলিক মানি, পাবলিক রিসোর্সেস অলসো কন্ট্রিবিউটেড টু ইনফ্লেশন টু সাম এক্সটেন্ট। অন্য জায়গায় একটা হচ্ছে ইনফ্লেশন, আরেকটা হচ্ছে ওভারঅল ফিসকাল স্পেস আমার ন্যারো ডাউন হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে এখন কাজ করতে হবে, যে আমাদের প্রপার যেসব ইমপ্লিমেন্টেবল প্রজেক্টস আছে সেগুলো দেখতে হবে, কোনটা ভায়াবল সেগুলো দেখতে হবে। আগে যে ডিপিপিতে ওনার সাথে একটু আলোচনা হচ্ছিল, আইআরআর করতে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, কস্ট বেনিফিট, এগুলো নাম কাওয়াজতে করতে, যেটা নেওয়ার কথা ওইটা নিতেই হবে, এটাকে কোনো রকম ঘুরে বেসে বাহির করে দেয় যে এটা ভায়াবল। আলটিমেটলি এটাকে ভায়াবল না। এবং ওই প্রজেক্টগুলোই নেওয়া হয়েছে যেগুলোতে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায়, বড় আকারের প্রজেক্ট সেগুলোতে। তো যেমন আমরা রিসেন্টলি দেখছি যে প্ল্যানিং কমিশন এটা চেঞ্জ করতেছে, দাসের কান্দি যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে একটা মেট্রো শুরু করছে। তো ওখান দিয়ে কয়জন মানুষ যাবে সেটা চিন্তা না, যেখানে বেশি লোক আছে ওইটা করবে না, আগে করতেছে ওইটার ইনভেস্টমেন্ট বেশি, সেরকম একটা চিন্তা ছিল। তো সুতরাং এই জিনিসগুলোকে ঠিক না করলে পাবলিক ইনভেস্টমেন্টের কোয়ালিটি বাড়বে না। আর পাবলিক ইনভেস্টমেন্ট করতে যে আমরা যেটা ব্যাংক থেকে প্রচুর লোন নেওয়া হয়েছে, এটাকে ইকোনমিক্সের ভাষা বা ফিনান্সের ভাষায় বলা হয় যে ক্রাউড আউট প্রাইভেট ইনভেস্টমেন্ট। আপনি যখন ব্যাংক থেকে বেশি লোন নিয়ে নেন, তখন এটা আলটিমেটলি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে হ্যাম্পার করে। তার কাছে তো মানি তো সাপ্লাই তো ফিক্সড বাংলাদেশের মতো, আমার তো অল্টারনেটিভ সোর্স নাই। আমার ক্যাপিটাল মার্কেট ঠিক মতো ডেভেলপ করেনি, আমার বন্ড মার্কেট ডেভেলপ করেনি, তাহলে আমাকে ব্যাঙ্কিং সেক্টরের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ব্যাঙ্কিং সেক্টর হয়ে গেছে হয়তো পাবলিক বরোয়িংয়ের জন্য চলে যাচ্ছে, আরেকটা হচ্ছে কিছু চুরি দাঁড়িয়ে চলতেছে। চুরি বললে ভুল হবে, এটা ডাকাতি বললেও কম হবে, তো এরকম হয়েছে। তো এগুলো কিছুটা বলা হচ্ছে। বর্তমান সময় স্লাগিশ যে ইনভেস্টমেন্ট ডিমান্ড, এটা একটা পলিটিক্যাল আনসার্টেনিটি, ওয়াইডস্প্রেড করাপশন এবং হাই ইন্টারেস্ট রেটও বলতে হবে। এই যে ফিনান্সিয়াল স্ক্যামস অ্যান্ড ব্যাংক্রাপসি সিচুয়েশন অফ সাম ব্যাংকস, ইনফ্রাস্ট্রাকচার বটলনেকস, এখন এনার্জি, ডিপ সি পোর্ট, হাইওয়েজ, ল্যান্ডস্কেপ, ডিলে ইন এস্টাবলিশিং এসিজি, এগুলো কিন্তু স্টিল বটলনেকস আছে। আমি করেছি, কিন্তু কতটুকু বেনিফিট নিচ্ছি। যেমন কর্ণফুলী টানেল করা হয়েছে, এর সাথে কোনো ইপিজেডের বা এসিজেডের যোগাযোগ নাই, এখন ওখান থেকে গাড়ি তেমন চলে না। তা আপনি আমাদের যেটা হয়েছে যে আমরা আগে বড় ইনভেস্টমেন্টটা করে ফেলেছি, তারপর চিন্তা করছি। পদ্মা সেতু হয়ে গেছে, কিন্তু এখানে পদ্মার সাথে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার জন্য যে ধরনের স্পেশাল ইকোনমিক জোন বা অন্যান্য কিছু কানেক্টিভিটি তৈরি করার কথা ছিল, সেগুলো কিন্তু হয়নি। এখন বলা হচ্ছে আগে ব্রিজ বানাই ফেলি, তারপরে ওগুলো দেখা যাবে, কিন্তু অন্যরা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ পলিসি নিয়ে আগায় যে সাথে এটা হবে এবং এর সাথে এটা হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ইনভেস্টমেন্ট সিনারিওর অবস্থা। আচ্ছা, তো বাংলাদেশ ইকোনমির এখন কী পজিটিভ আসপেক্টসগুলো কী? একটা হচ্ছে স্লো, ওয়ার্ল্ড ইকোনমিটা কিছুটা হলে রিকভারি করেছে ওভার টাইম। কোভিড-19 থাকে, ইউক্রেন রাশিয়া ওয়ার থাকা সত্ত্বেও, সুতরাং তার একটা স্পিল ওভার বেনিফিট তো আমাদের দিকে আসবে, যার কারণে আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে না, আমাদের জিনিসপত্রের ডিমান্ড এখনও আছে, সুতরাং এটা একটা পজিটিভ সাইড। ডেসপাইট ডিফিকাল্ট টাইমস, বাংলাদেশ এক্সপোর্ট রেজিস্টার্ড রেসপেক্টেবল গ্রোথ, আমি 3-4-5% স্টিল গ্রোথ ইজ পজিটিভ। রেমিটেন্স ফ্লো ইনফ্লো হায়ার গ্রোথ দেখা যাচ্ছে রিসেন্টলি, এটা গত কিছুদিন নেগেটিভ থাকার পরেও একটু বেড়েছে, তো এগুলো একটু পজিটিভ সাইড। নেগেটিভের মধ্যে আমি বলবো যে হায়ার এবং স্পাইরালিং ইনফ্লেশন, এক্সপোর্ট বাস্কেটটা আমাদের স্টিল কনসেন্ট্রেটেড টু ওয়ান প্রোডাক্ট, আরএমজি, ডাইভার্সিফিকেশন দরকার। তো স্পেসিফিক্যালি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি ডাজ নট ওয়ার্ক, আমি বলবো। ইভালুয়েশন অফ কারেন্ট ইনসেন্টিভ স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট। ক্যাশ, কাইন্ড, বহু রকম ইনসেন্টিভ দিয়েছি, গার্মেন্টস সেক্টরকে দিচ্ছি, লেদার সেক্টরকে দিচ্ছি, কিন্তু তারপরে আমাদের এক্সপোর্ট সেভাবে বাড়ছে না। হায়ার ইন্টারেস্ট রেট মাইট ডিটার ইনভেস্টমেন্ট, যেটা বর্তমানে ইনফ্লেশন কমানোর জন্য করা হচ্ছে, এটা তো আরও 2 বছর আগে করলে এটা একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যেত।
অনলি মনিটারি পলিসি ডিপেন্ডেন্ট মেজার্স মে নট বি সাফিসিয়েন্ট ফর ইনফ্লেশন কন্টেনমেন্ট। আপনার এইটা হতে পারে একটা কি টেক ওয়েস। আচ্ছা, এগুলো আমি বলে ফেলেছি আপনাদের। আরেকটা হচ্ছে যে স্কারসিটি অফ সার্ভিস ল্যান্ডের স্কারসিটি তো আছেই, সরকার স্পেশাল ইকোনমিক জোনও করেছে, কিন্তু কথা হলো এগুলো ঠিকমতো ইনভেস্টমেন্ট এখানে নেই। কস্ট অফ ল্যান্ড এত হাই যে মানুষ এখানে ইনভেস্ট করে তার ইকুইটি, তার রিটার্ন অন ইকুইটি ভেরি হাই হয়ে যাবে, ভেরি লো হয়ে যাবে। তারপর ল্যান্ড প্রকিউরমেন্টের সমস্যা আছে, ল্যাক অফ সার্ভিস সাপোর্ট টু ল্যান্ড এজ বাইন্ডিং কনস্ট্যান্ট টু প্রাইভেট ইনভেস্টমেন্ট। তো এগুলো ল্যান্ড রিলেটেড একটা বড় সমস্যা এখনও রয়ে গেছে, সামনেও থাকবে যদি এখানে কোনো ইনোভেটিভ কোনো সিস্টেম বা ইস্যুস মানে ওয়ে আউট আমরা না করতে পারি। আচ্ছা, স্পেশাল ইকোনমিক জোনের কিছু স্পেশাল ইকোনমিক যেমন সীতাকুণ্ড বা কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু সেখানে সেইভাবে ইনভেস্টমেন্ট এখনও আসেনি, বাইরে কোনো ইনভেস্টমেন্ট তেমন নাই। জাপানের জন্য বলা হচ্ছে, ইন্ডিয়ার জন্য বলা হয়েছিল, আসলে কী করবে এটার এখনও ঠিক নেই। তো সুতরাং স্পেশাল ইকোনমিক জোন নিয়ে আরও কাজ করার সুযোগ আছে সামনে। তো এখন প্রায়োরিটিগুলো কী কী বর্তমান সময়ের অর্থনীতির জন্য? একটা তো হচ্ছে ইনফ্লেশন শুড বি দ্য টপ প্রায়োরিটি, এবং তার সাথে এক্সচেঞ্জ রেট ম্যানেজিং করলে তো হবে না, প্রুডেন্ট ম্যানেজমেন্ট হতে হবে। একটা ভায়াবল কারেন্ট অ্যাকাউন্ট ডেফিনেটলি এস্টাবলিশ করতে হবে, এবং সেটার জন্য বিজনেসম্যানদের কনফিডেন্সে আনতে হবে। আপনারা এটা আমাদের ভুললে চলবে না যে আমরা আউটগোয়িং গভর্নমেন্টের সাথে অ্যালাইন্ড অনেক বিজনেসম্যান আছে, হঠাৎ করে তো তাদেরকে আপনি দেশ থেকে তারাই দিয়ে বিজনেস করতে পারবেন। তাদেরকে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, তাদের হাতে যে বিজনেস আছে চলতে দিতে হবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ানোর জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে। বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল যেসব ডোনার বা আমাদের বন্ধুরা আছে তাদের কাছ থেকে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করতে হবে। এস্টাবলিশিং ডিসিপ্লিন ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর, দিস ইজ দ্য মাস্ট, এবং এটা নিয়ে কাজ চলছে, কতটুকু করা যায় এটা দেখার বিষয়। এবং পাবলিক প্রজেক্টগুলোকে অবশ্যই ডিসিশন নিতে হবে বর্তমান, সেগুলো কোনটা চলবে কোনটা চলবে না, কোনটা ওয়েস্টেজ অফ মানি সেগুলো দেখতে হবে। ট্যাক্স রেভিনিউ বাড়ানোর জন্য বাড়াতে হবে, এবং বোথ মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসি রিফর্মস শর্ট টু মিডিয়াম টার্ম আর নিডেড টু বি স্পেলড আউট টু অ্যাড্রেস দিস ইস্যুস। সুতরাং সরকারের দুটো অঙ্গ হয়েছে, মানি সাইড এবং ফিসকাল সাইড, দুটো অঙ্গকেই কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে হবে, যাতে করে এই জিনিসগুলোকে মোটামুটি হ্যান্ডেল করা যায়, প্রপারলি অ্যাড্রেস করা যায়, এবং ইনফ্লেশন কমিয়ে গ্রোথ মোমেন্টামটা যাতে ধরে রাখা যায়। তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি আপনারা এনজয় করেছেন। ধন্যবাদ ভাইকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবং ওয়াইডলি কাভার করেছেন উনি অনেক কিছুই। তো বিশেষ করে লাস্টে উনি বলছেন যে আমাদের পজিটিভ সাইড কী আছে এবং নেগেটিভ সাইড কী আছে এটাও বলছেন, এবং এটা বিভিন্ন চ্যালেঞ্জ আছে এগুলোও বলছেন। এবং এটাও উনি বলছেন যে খুব সহসা মানে মাস ছয়েকের মধ্যে একদম পুরো বড় পরিবর্তন করে ফেলা যাবে সেটাও মানে কঠিন, এবং সেটা বলছেন যে বিভিন্ন ফ্যাক্টরও উনি বলছেন যে কেন এগুলো কঠিন হবে। আর বিগত সরকার আমলে যে অর্থনীতি কিছু যে অব্যবস্থাগুলো, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে ইয়েগুলো সমস্যাগুলো তৈরি করেছিল, পার্টিকুলারলি বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা সেটা উনি আলোচনা করছেন, অনেকগুলো বিষয় আলোচনা করছেন। তো আমি প্রথমে দু একটা প্রশ্ন রাখবো, তারপর আপনাদেরকে বলবো যে আপনাদের দিক থেকে প্রশ্ন রাখতে পারেন। একটা এখন আরেকটা নতুন সমস্যা যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে সম্প্রতি কিছু তথ্য আসছে পত্রিকায়, যেগুলোতে বাংলাদেশের মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে যে সরকার যে ডেটাগুলো দিচ্ছে, বিবিএস অথবা বাংলাদেশ ব্যাংক থেকে যে ডেটাগুলো দিচ্ছে আগে, সেগুলোর ব্যাপারে কিন্তু অনেকে এখন সন্দেহ পোষণ করতেছে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ আমি মনে করতেছি, এই সরকারের জন্য চ্যালেঞ্জ। তাহলে এই সরকারের ডেটাগুলো আবার বিশ্বাস করবে কি, এটা একটা ব্যাপার আছে। এখানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে খুব নতুন একটা সমস্যা এখানে আসছে, মানে এটা বিগত সরকার আমলে হয়েছে। বিশেষ করে একটা জিনিস আপনার এখানে আসে না, হয়তো আপনি এটা উল্লেখ করতে পারতেন যে এক্সপোর্ট যেটা করছে, আমরা এতদিন জানতাম যে এক্সপোর্ট এটা করতেছে, ইম্পোর্ট একটা করছে, কিন্তু রিসেন্টলি আমরা কিছু ডাটা দেখলাম পত্রিকায় যে এক্সপোর্টকে সে ডাবল করে দেখেছে। একই এক্সপোর্ট $15 বিলিয়ন বেশি দেখানো হচ্ছে, জি $15 বিলিয়ন বেশি দেখানো হচ্ছে। আমার কথা হচ্ছে 1 বিলিয়নও যদি দেখায় সেটাও তো একটা ইম্প্যাক্ট আছে। তো এইটার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য তো একটা বিরাট ইম্প্যাক্ট। আচ্ছা, তো ওইটা দেখানো হয়েছে, এটা আগে কখনো হয়েছে বলে আমি শুনি নেই আর কি, মানে যতটুকু ম্যানুয়ালি ছিল আর কি।
তো এটা এখন স্মার্ট করতে যায়, সেটাকে আরও মানে ডেঞ্জারাস একটা অবস্থায় গেছে। এই একটা বিষয় এটা আছে। আর রিজার্ভ প্রথম কারণটা আপনি ওইসব ব্যাখ্যা করছেন। আর আরেকটা হচ্ছে এরপরে যে পরিপূর্ণের একটা যে সমস্যা এখনও আছে, যেটা আপনি যে এখানে কিছু পজিটিভ সাইডে দেখাচ্ছি যে না, এটা আমার গ্লোবাল ডিমান্ড এখনও আছে এবং আমরা অতটা খারাপ অবস্থায় নাই। আপনার এই ইয়েগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আপনার যেটা যে আমার মানে কোয়ালিটি ইনভেস্টমেন্ট, এটা নিয়ে এখন বেশ কথা হচ্ছে যে কোয়ালিটি ইনভেস্টমেন্ট আমরা যেটা ইয়ে করতেছি মানে সেটা আমরা কতটা করতে পেরেছি। যেমন আপনি যেটা ইয়ের কথা বলছেন, ওই যেটা টানেলের কথা, তা আমি যেহেতু গত 40 বছর ধরে ইনভেস্টমেন্টের সাথে জড়িত সরকারের, আমি যেটা দেখছি যে আমরা কিন্তু সবসময়ই এরকম একটা হজবরল অবস্থায় ছিলাম। যেমন আমরা যখন প্রথম যমুনা ব্রিজের কাজ করি, তখন যমুনা ব্রিজে আমরা করতেছিলাম এই জন্য যে নর্থ বেঙ্গলে আপনার হিউজ ইনভেস্টমেন্ট হবে, কিন্তু আমরা ওই সময় দেখতাম যে শুধু ব্রিজটা কোনো রকম আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করছি আমরা, যে খালি ব্রিজের যে কাঠামো এটা, এমনকি যে ব্রিজের অ্যাক্সেস রোডগুলো কিন্তু তখন কিন্তু ওই ইনভেস্টমেন্টে আমরা ধরে নিই। আর পরে রেল লাইনটা তো ছিলই না, এবং পরে আরেকটা প্রজেক্ট করে আমাদেরকে আমরা তখন এটা বললো যে শুধু ব্রিজের খরচটা দেখায়, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে এটা ফিজিবল না, তখন আবার 350 কোটি টাকা খরচ করে অ্যাক্সেস রোড করা হলো, মোট 3700 কোটি টাকা, 3750 কোটি টাকা তারা ইয়ে করলো। এবং এখানে ওই অবস্থাতে ওই প্ল্যানিংয়ে দেখা গেল যে নর্থ বেঙ্গলে কোনো ইনভেস্টমেন্ট, 1 টাকা ইনভেস্টমেন্টেরও কোনো প্ল্যান ছিল না যমুনা ব্রিজ কানেক্টেড আর কি। তার মানে যমুনা ব্রিজ থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত বা টানেল পর্যন্ত দেখা যাচ্ছে যে পরিকল্পনাতে আমাদের তেমন কোনো ইমপ্রুভমেন্ট আসেনি, যেটা মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস আমাদের জন্য, আমাদের দেশের কনটেক্সটে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে শোচনীয় হচ্ছে আপনার টানেলটা মানে কি একটা পার হয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। টানেলটা যখন বানাচ্ছে তখনও আমি ওই দিক দিয়ে কয়েকবারে গেছি, কিন্তু টানেলটা বানানো হচ্ছে মানে কি আমি কি নৌকা পারাপারের ব্যবস্থাটা করলাম না কি করলাম, অর্থাৎ আমি মাটির নিচ দিয়ে পার হইতে, আগে পানির উপর দিয়ে পার হইতাম, ব্যাপারটা অনেকটা এরকম। এখন এইটাতে এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা এই নতুন কোনো প্ল্যান দিয়ে ইমিডিয়েটলি এটাকে কস্ট ইফেক্টিভ করা, যেন আমি যে ইনভেস্টমেন্টটা করছি ওখান থেকে কিছু রিটার্ন আনতে হবে। এখন এটা কোনো সুযোগ আছে কিনা, যেই জন্য আমি আপনাকে তখন বললাম যে আমার যে ডিপিপিগুলো আমরা বানাচ্ছি এখানে কিন্তু কোনো অপশান লেখা নাই যে আমি কেন টানেল বানাচ্ছি, টানেল ছাড়া কি আমার অন্য কোনো বিকল্প ছিল কিনা, এই টাকা দিয়ে আমি অন্য কিছু করতে পারবো কিনা। এখন দেখেন গত সপ্তাহে আমরা কিন্তু আবার ওই কর্ণফুলী ব্রিজের যে ব্রিজের আবার আমি কিন্তু ইনভেস্টমেন্টে গেছি প্রায় 8,000 কোটি টাকার মতো আমি দেখলাম, যেটা পাস করা হয়েছে গত সপ্তাহে যেটা পাস করা হয়েছে। তাহলে তাহলে কোনটা অপশন আমার বেটার ছিল, আমি কি কর্ণফুলী ব্রিজটা করলে ভালো হতো, পরে আমি টানেল করলাম যদি আমার এটা হতো। আর আপনি যেটা বলছেন ওটা প্ল্যান করা ইনভেস্টমেন্টে, সেই প্ল্যানটা তারা আগেই করতে পারতো যে হ্যাঁ এটা প্ল্যান করলাম আমি, এত 4 বছরের মধ্যে আমার ব্রিজ হবে, টানেল হবে, 4 বছরের মধ্যে আমার এই জিনিসগুলো প্যারালালি কিন্তু মুভ করবে। এখন সেই প্যারালালি মুভ করার জন্য গভর্নমেন্টের দরকার নেই, প্রাইভেট সেক্টরকে ইনভেস্ট করা, যে তোমার এই ফিজার দিচ্ছি, তোমার এইটা দিচ্ছি, তোমার এইটা দিচ্ছি, তুমি এই 4 বছরের মধ্যে আমার সাথে প্যারালালি ইনভেস্টমেন্ট করবে। তাইলে আমার এই যে বেনিফিটটা, যেটা এক্সপেক্টেড বেনিফিট যেটা হতো সেটা হতো। আর এটা আমরা কিন্তু এখনও জানি না আসলে টানেলটা চেয়ে আপনার এই যে ইয়েটাতে ব্রিজে, কর্ণফুলী ব্রিজে ইনভেস্টমেন্টটা মোর ওয়াইজ হইতো কিনা, কম্পারেটিভ অ্যাডভান্টেজ যদি তুলি। তারপরে মানে আমি অনেকগুলো পয়েন্ট আপনার বলছি। এখন আমাদের এখানে অনেক লার্নেড লোকজন আছে যারা এই ইকোনমি এবং বিশেষ করে ইনভেস্টমেন্টের সাথে জড়িত, তো ওনাদের কাছ থেকে আমি শিওর যে আরও হয়তো অনেক প্রশ্ন আসতে পারে। তো আমার একটা হতে পারে যে আপনি পরে একসাথে উত্তর দিলেন, তাতে টাইম সেভ হবে আর কি। দাদা আপনি এখন আপনার বলতে পারবেন। করতাম না, যেহেতু আপনি প্ল্যানিংয়ে গেলেন, প্ল্যানিংয়ের একটা মতামত রাখার আপনার সুযোগ তৈরি হয়েছে, সেই জন্য কতগুলি জিনিস আমরা শুরু থেকে আমাদের দেশের যে ড্রব্যাকসটা আমরা দেখে আসছি, কেন আমরা পিছিয়ে, আমাদের যে ইকোনমিক গ্রোথের যে স্পিডটা পাওয়া উচিত ছিল, যে রেজাল্ট আসা উচিত ছিল, আমরা সেখানে পৌঁছতে পারছি। এখানে প্রথমত হচ্ছে আমরা যারা বসে কনসালটেন্সি করি, বিভিন্ন লোক বা পলিসি মেক করি, এরা হচ্ছে একটা কনসালটেন্সি, সেটা রেজাল্ট হিসেবে তারা কতগুলি পলিসি সাজেশন দিচ্ছে। পলিসিগুলির সাথে প্র্যাকটিস অনেক ফারাক থাকছে।
প্র্যাকটিসটার সাথে যতদিন পর্যন্ত পলিসিকে আমরা মিলাতে না পারবো ততদিন পর্যন্ত কিন্তু এই পলিসি অ্যান্ড আমাদের যে প্ল্যানিং এগুলি সবগুলি কিন্তু আলটিমেটলি গিয়ে মুক্ত হয়ে পড়বে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার সর্বশেষ একটা কনসালটেন্সি ছিল, আপনারা ওদের সেনা তেল খান। এই তেলটা বানানোর সময় তৎকালীন সেনা কল্যাণের চেয়ারম্যান ছিল মেজর জেনারেল জাহিদ। ও আমাকে ডাকলো একদিন, ডেকে বললো যে আমাকে এটা একটু করে দেন। প্রাইম মিনিস্টার ডিজায়ার করছে যে টু কন্ট্রোল দ্য এডিবল অয়েল মার্কেট, গভর্নমেন্ট শুড হ্যাভ সাম টুল ইন দ্য হ্যান্ড টু কন্ট্রোল ইটস sometimes inflation and other price control, market price control. Then I visited their project, তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। মূল কথাটা হচ্ছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে একটা ফিজিবল প্রজেক্ট করে দেওয়ার জন্য। I prepared it with my people and I described everything, the feasibility report before the army chief at that time. দেখেন, some people, commodore and some colonel টাইপের লোকজন, তারা পুরো প্রজেক্টটাকে ঘুরিয়ে দিল। ওই সময়ে জাহিদ বদলি হয়ে গেলেন, নতুন একজন মেজর জেনারেল আসলো সেনা কল্যাণের চেয়ারম্যান হিসাবে, এবং সেনা প্রধানও বদলি হয়ে গেল। ওই নেক্সাসে গিয়ে তখন পুরো পলিসিটা, আমার যে সাজেশন, এটা তারা নিল না নিয়ে তারা একটু ঘুরিয়ে তাদের যেখানে তাদের একটা এলিয়েনেশন ছিল সেখান থেকে তারা প্রজেক্টটাকে প্রকিউর করছে। এবং প্রজেক্ট যখন চালু হয়েছে তার করোনার কিছু সময় আগে, উইদিন দি করোনা টাইম, ওয়ান ব্রিগেডিয়ার কল মি যে এইরকম আলোচনা করে এটা তো আপনার করা, হ্যাঁ, বলে যে আমাদের এটা লস হচ্ছে কেন। তাই বললাম যে আপনি দেখেন আমার ফিজিবিলিটি রিপোর্টটা কি ছিল, কিভাবে দেওয়া ছিল, আর আপনারা কি করছেন, তার মধ্যে পার্থক্যটা কি। আই হ্যাভ সাজেস্টেড মেশিনারি ফ্রম জার্মানি, যেটার প্রসেস লস হচ্ছে 0.25%, আর আপনারা একটা মেশিনারি প্রকিউর করছেন জার্মান ব্র্যান্ড চায়না থেকে, লেটস সে ফ্রম মালয়েশিয়া। আচ্ছা, ওইখানে বিষয়টা কি ছিল আমরা সবাই বুঝতে পারি যে কেন এই ঘটনাটা ঘটানো হয়েছে। কেননা আমাকে কর্নেল সাহেব বলছিল যে আপনি তাহলে ওদেরকে বলেন যে আন্ডার হ্যান্ডে শেষ সময় একটা কোটেশন দিতে, আমাদের শর্তগুলি মেনে। আমি আই ক্যানট সে দ্যাট, জার্মানরা এগুলি করবে না, মালয়েশিয়ায় করবে, চায়না করবে। So ultimately কি হলো, what loss? They are incurring loss and our nation is incurring loss. This money belongs to nation. এইরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, আমরা যতই সঠিক জিনিস আপনি বলেন না কেন, এইটা আলটিমেটলি কি একটা কোনো ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না। আর আমি যেটা মূলত এখানে বলতে চাই যে আপনি যে লোনের কথাগুলি বললেন গভর্নমেন্টের ম্যাক্রো লেভেলে এবং মাইক্রো লেভেলে, উই বিলংস টু মাইক্রো লেভেল। এবং এইখানে দেখেন কিছু ফরেন লোন কিছু পার্টিকুলার পিপলকে দেওয়া হয়েছিল। এই পার্টিকুলার পিপল সেই লোনগুলি কি সঠিকভাবে ব্যবহার করছে না, বিকজ সেই লোন নিয়ে আসছে ওইখান থেকে মনে করেন 2.5%, 1% সার্ভিস চার্জ দিচ্ছে 3.5%, যখন আমাদের দেশে চলতেছিল 11-12%। তো এই যে ডিফারেন্স মানি, আই নো সাম পিপল যারা এখান থেকে এটাকে আবার ডাইভার্ট করে নিয়ে অন্য কত জায়গায় নিয়ে এফডিআর করছে। সে 3%-এর লোক 3.5% সে এফডিআর করলে তো তখন 10% পেত। এইটার প্রপার ইনভেস্টমেন্ট না হয়ে কিন্তু এই জিনিসগুলি দেখার দায়িত্ব কার? আমাদের যে গভর্নমেন্ট বডি, আমাদের যে ইকোনমিক যে কন্ট্রোল করে, যেখানে বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফিন্যান্স, এই যারা যারা এর সাথে জড়িত, তারা যদি এইগুলিকে প্রপারলি চেক না করে যদি এই ফান্ডিংটার সুযোগ করে দেয়, কারণ এটা আমি আনতে পারি নাই, এটা আনতে পারছে তারাই। আপনি যেটা বললেন গভর্নমেন্টের সাথে যাদের লিয়াজত ছিল, তো তাদের লিয়াজতে তো কাজ হয় না, হি হ্যাজ টু গেট এ পারমিশন ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক তাকে দিল, কিন্তু সে টাকাটা এসে কিন্তু প্রপারলি ইনভেস্টমেন্ট করলো না। কিন্তু যেই জায়গাগুলিকে ছোট ছোট, এটা গভর্নমেন্ট নিয়ে আসতো 2.5%-এ, এনে যদি পাবলিককে 6%-এ দিত ছোট ছোট এসএমইগুলিকে, তাহলে কিন্তু এটা একটা রিয়েল ইম্প্যাক্ট আসতো সোসাইটিতে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আর এইখানেই যে ফরেন কারেন্সি,
আমি আমার কথা কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলবো বেশি। ফরেন কারেন্সিতে যেটা আসছে, when I started my investment in my new garment factory in 2019, at that time রড ছিল 53-54 হাজার টাকা, সিমেন্ট ছিল 370-80 টাকা। তো when I finished, তখন এই পর্যায়ক্রমে বাড়তে 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 I had to purchase rod at 1,05,000 টাকা, সিমেন্ট কিন্তু হচ্ছে 480 টাকা। এক্সচেঞ্জের যখন ডেপ্রিসিয়েট করে এইভাবে যে আমি তো একটা পার্টিকুলার ফিজিবিলিটি রিপোর্ট করে এই প্রজেক্টে গেছি, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটার ইনভেস্টমেন্ট কিভাবে বেড়ে গেল। ইনভেস্টমেন্ট বাড়ার পরে আরেকটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে, যেটা আপনি বলতে চেয়েছেন একবার কথাটা, ডেফার্ড এন্ড ইউপাস। ডেফার্ড এন্ড ইউপাসটা যে গভর্নমেন্ট অ্যালাউ করছে ব্যাঙ্গলোর মাধ্যমে, তাতে কি হচ্ছে, এটা পারে একটা উন্নত দেশ যাদের ডলার এই ফ্লাকচুয়েশনের এই জাতীয় ইয়েটা নাই, রিস্কটা নাই। কিন্তু আমাদের দেশে আমি যখন আমার নিজের ফ্যাক্টরির জন্য 7 লাখ সামথিং ডলারের মেশিন আনলাম, ইট ওয়াজ দ্য ইউপাস, and it was supposed to be paid by the bank, Uttara Bank, supposed to be paid by them, and they will give me an installment in Bangla Taka. I got the sanction advice in that way, Bangla Taka. That means they are supposed to pay. After 1 year, all on a sudden they send me a letter যে তোমার ফরেন কারেন্সি এটা তো ম্যাচুরিটি 4 বছর পরে তোমার টাকাটা পে করো, তোমার এখানে ডিফারেন্স আসছে 1,58,00,000 টাকা। আমি গেলাম, I met the bank managing director and the deputy managing director. I'm like, you see your sanction advice. So how can be? বলতে না, এটা তো যে কেউ আমাদের অফশোর ব্রাঞ্চ মিস করছে বা কিছু করছে, আলটিমেটলি ইউ আর দ্য ভিকটিম, ইউ হ্যাভ টু পে ইট। এখন I could go to the court, বাট আমি চিন্তা করলাম দেন আই হ্যাভ টু স্টপ মাই ফ্যাক্টরি, বিকজ এরা আর আমাকে ফাইন্যান্স করবে না। আমি অন্য এক জায়গায় গেলে তখন তার সাথে নেগোশিয়েট করতে করতে আমার যে ইনভেস্টমেন্ট কস্ট প্রতিদিন যে ইনকার করবে সেটা দেন দে গিভেন মি এ সাজেশন, ইউ পে 20%, উই উইল গিভ ইউ লোন ফর 80%। তো আমি সামথিং অ্যারাউন্ড 35 লাখ টাকা দিলাম, তারা আমাকে 1,30,00,000 টাকা মতো একটা লোন করে দিল। বাট দিস ইজ অ্যান এক্সট্রা অ্যাডেড এক্সপেন্সেস অফ দ্য প্রজেক্ট। ইন আদার হ্যান্ড, যখন আমরা এই যে ডলার ফ্লাকচুয়েশন এটা আমি দিলাম এখানে আমার গেল, আমি যখন আনতেছি তখন ওই যে কতগুলি ডুয়েল রোল করলো গভর্নমেন্ট। আগে এক ডলারে ব্যাংকগুলো প্রফিট করতো ম্যাক্সিমাম 50 পয়সা, এখন ব্যাংকগুলো স্ট্যান্ডার্ড করে তারা 2 টাকা করে প্রফিট করে। আমাদের প্রাইভেট সেক্টরগুলিতে ব্যাংক, এতগুলি ব্যাংক আসা এবং দুর্বল রুগীর মতো পায়ে হেঁটে চলা, এই যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কোনো কন্ট্রোল না থাকা, এটা একটা আমাদের ইকোনমির ধসের জন্য একটা বড় কারণ। প্রাইভেট ব্যাংকগুলিকে এবং গভর্নমেন্ট ব্যাংকগুলি তো সংখ্যায় কম, এগুলিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। সেখানে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে এক্সপেরিয়েন্স লোক, প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স লোক, দোজ হু হ্যাভ দ্য বোথ সাইড এক্সপেরিয়েন্স, এই সমস্ত লোককে নিয়ে বসে সমন্বিতভাবে পলিসি করা উচিত। এটা একটা বড় জিনিস দেশের ইকোনমিকে ধ্বংস করার জন্য। আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরের পলিসি মেকার, গভর্নমেন্ট অ্যান্ড পলিসি মেকার, এদের সাথে এই ইউজারের সাথে দোষ ত্রুটিগুলি কোথায় সমন্বয় করতে না পারি, তাহলে কোনোদিন হবে না। আর আমাদের দেশের ইনভেস্টমেন্ট আলটিমেটলি বড়োয়াররা বা যারা ইনভেস্ট করতে আসবে, কেন অনেকেই কিন্তু অনিচ্ছাকৃতভাবে খেলাপি হচ্ছে, তার মূল কারণ হচ্ছে ব্যাংক, মূল কারণ হচ্ছে গভর্নমেন্টের ডিফারেন্ট ডিপার্টমেন্ট। আপনি জানেন মাই ফ্যাক্টরি ডোন্ট নিড এনি এনভায়রনমেন্ট লাইসেন্স, বাট আমি আমার ছোট ভাই তখন কমার্স সেক্রেটারি, ওকে দিয়ে ফোন করাইলাম, তারপরও আমাকে বেশ কিছু টাকা দিয়ে, হ্যাঁ তপন আপনার ভাই, হ্যাঁ আমার ছোট ভাই, ও আমার ফ্যামিলিতেই বলতে পারেন বিশ্ববিদ্যালয় জীবন। তো সেইখানে ওর কথা কেউ পাত্তা দেয়নি, আমাকে যে তদবির করে করে সেটা আনতে হয়েছে। আনার পরে আমি বললাম যে তো আমাকে একবারে আমার তো দরকার নেই, আই হ্যাভ সেন্ড দেম দ্য সার্কুলার। কে সার্কুলারের দরকার করে? যে প্রত্যেকটা জায়গায় এই যে ভূতেরা বসে আছে, এই ভূত এই দেশ থেকে কতদিনে তাড়াবে না? এটা সলিউশনটা বলেন তো কি হতে পারে? এইটার সলিউশন হচ্ছে স্ট্রং গভর্নমেন্ট, স্ট্রং লিডারশিপ। স্ট্রং লিডারশিপ। সেখানে মেসেজ থাকতে হবে নো কারাপশন। নো কারাপশন। ওই
অন্যদের মতো শুধু মুখের কথা না, স্ট্রং লিডারশিপ, নো কারাপশন, এবং এটা ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন, প্রয়োজনে ব্যবসায়ীকেও জেলখানায় নিতে হবে, প্রয়োজনে সেক্রেটারিকেও জেলখানায়। এই ছেলেটি কবে হবে শোনা, সেটি কবে আসবে? কিন্তু তা না হলে আমি মনে করি আপনারা প্ল্যানিং করব এবং প্ল্যানিং করতে আমরা হয়রান হয়ে যাব। দেশ কিন্তু যেখানে দেশ সেখানে থাকবে, দেশের ইকোনমি যেখানে একটা সেখানে থাকবে। আপনি বললেন এখানে আমরা একবার বাড়িতে থাকি, তো ধানমন্ডিতে উঠে গেছে, কিন্তু আমি বলি যে তো উঠে গেছে, তুমি জিজ্ঞেস করলাম তুই এখন পয়সা দেশ, বলে যে না আমার তো কয়দিন দিতে হবে। দাম কমাস না কেন? তুই তো একই সমান দাম রাখছিস। কেন আমি এখান থেকে হাঁটা শেষ করে যখন কলা বাগান ওই পারে যাই, যে জিনিসটা 80 টাকায় কিনি, আমার বাসার সামনে কিনলে 100 টাকা, বাট হি হ্যাজ বট দ্য থিং ফ্রম দ্য সেম সোর্স। এই যে অ্যাটিটিউড আমাদের টোটাল নেশনের মনোজগৎ, অ্যাটিটিউডের সমস্যা না, আমি তো যতটুকু শুনি যে ওই আগে যেটা এডিশনাল মানে দিতে হতো ওইটাও আছে না, ওইটা আছে কম, সবাইকে দিতে হয় না। যেখানে যেখানে ওরা এটা তৈরি করে ফেলছে সেখানে দিচ্ছে, দিলেও আগের চেয়ে কম। কিন্তু ওরাও আবার ওরা যা আগে যেটা বিক্রি করছি ওই নৈতিকতা তো নয়, জিরো। আমাদের একটা রিক্সাওয়ালা অনৈতিক, আপনি না বলে উঠেন দেবেন, আপনার কাছ থেকে 20 টাকা বেশি নিতে। তো এই নেশনকে আসলে করা আমাদের চেষ্টা করতে হবে, আমরা তো হতাশ হলে পারবো না, চেষ্টা করতে হবে এর মধ্যে। কিন্তু কিছু কিছু কি প্লেসে আপনি প্ল্যানিং এ যেহেতু যাচ্ছেন, আপনাকে অবশ্যই এই কথাগুলি যাচ্ছেন না, যাচ্ছি না, আমি তো আছি, পার্ট অফ দি প্ল্যানিং। আপনি দেখেন স্যালারি ইনক্রিজ হলো, ওয়ার্কারদের 42% স্যালারি ইনক্রিজ হলো, জাস্ট কতদিন হয়েছে? 7-8 মাস হয়েছে। তো আই হ্যাভ টু সারেন্ডার 2 অর্ডার্স। আমার ইটালিয়ান বায়ার, ডাইরেক্টলি আমি ডিল করি, আমাকে রিপিট অর্ডার দিল। আমি বললাম যে তুমি প্রাইসটা বাড়াও। সে বলছে কেন? প্রাইস বাড়ানো যাবে না। আমি তাকে এক্সপ্লেইন করলাম, উই হ্যাভ ইনক্রিজ 42% স্যালারি, আওয়ার পাওয়ার কস্ট ইনক্রিজড, our transportation increased, utilities, other cost increased, and also fabric price, cotton and yarn price also increased 10%. So তুমি আমাকে on an average 10% বাড়িয়ে দাও, আমি 42% চাচ্ছি না তোমার কাছে। Absolutely no, আমি পারবো না। Then I had to surrender the order. না, ওখানে অন্য আর্গুমেন্ট আছে। যাই হোক, আপনাদের জায়গায় আপনারা কতটুকু কস্ট এফিসিয়েন্সি ইমপ্রুভ করছেন, সাপ্লাই চেইন কতটুকু বেটার ম্যানেজ করছেন? তো বেড়ে গেছে, আর কিছুটা ইনক্রিজ আবার করলো। এই যে 42% আপনি পার্সেন্টেজে বলছেন, কিন্তু তার টোটাল গ্রস অ্যামাউন্ট অত বেশি বাড়েনি না। বেসিকের থেকে আমরা তো বাড়িয়েছি। অন্য যেই লেবারটা বলছি, আমাদের অন্য সাইডে যে এটা জানার বিষয় যে আপনাদের প্রফিট মার্জিন কত থাকে, আপনারা কিভাবে লাইফ লিড করেন, এটা নট ফর ইউ, সাধারণ পাবলিকের মধ্যে পারসেপশন। কেউ ফার্স্ট ক্লাস ছাড়া কোথাও যায় না, গাড়ি সেটটা ছাড়া চলে না। তারপরে হ্যাঁ, এবং সেই টাকা তো আপনাদের ম্যাক্সিমাম টাকা আসেও না বিদেশ থেকে। আমি জানি না আপনি কি করেন, এখন টাকা আসে ওখানেই রেখে দেন। না, এটা তো একটা প্র্যাকটিস আছে, এটা প্র্যাকটিস আছে। সুতরাং ডলার আপনি যে উনি যে এক্সপোর্ট বললো 15 বিলিয়ন বেশি, আসলে ওটা এক্সপোর্ট আরো বেশি হবে আপনাদের যদি আসতো। আমি আমার ছেলেকে পড়াবো, তা আমি লন্ডনে টাকাটা পাঠাবো কিভাবে বলেন? সেটা অন্য ইস্যু। কিন্তু আপনি যে আগেই তার বাইরে বললেন তুমি আমার 50% দাও, বাকিগুলো রেখে দাও, আমি অন্য বাইরে হয় না এইভাবে। অত যাই হোক, হয় কোথায় আমি বলি, আমি এটা আপনার ইয়েতে কাজে লাগবে। হয় কোথায়? আই এম পারচেজিং সাম ফ্যাব্রিক ফ্রম চায়না, ইটস প্রাইস ইজ $4। আমি যদি চাইনিজরা উইল অ্যালাউ ইউ যে আমি তোমাকে $4.20 করো, আমি তোমার কাছ থেকে 50 লাখ মিটার কাপড় নিচ্ছি, 20 সেন্ট করে মাল্টিপ্লাই করে এই যে অ্যামাউন্ট ইউ উইল গিভ মি নেট হ্যান্ড করে, তখন ওইখানে গিয়ে আপনি মেকানিজম করে ইউ সেন্ড টু। আমি শুনছি যেমন ওইখানে ক্ষেত্রে তো ফ্যাব্রিক কিনছেন, হয়তো আপনি ডাই কিনতে হবে অন্য জায়গায়, তো ওইটা ওখানে প্রত্যেক জায়গা থেকে এটা অ্যাকুমুলেট হলে কোনো একটা না, ওইটা না, ওইভাবেই হয়। আর যেটা বললেন বায়াররা কিন্তু টাকা এটা করে না, এটা করে কারা? দুই একটা বায়ার আছে যে নিজেই ডান হাত নিজেই বাহাত। হি হ্যাজ ওপেন্ড এ কোম্পানি ইন UK or in USA or somewhere else. He has sent an LC to here. না, আমি তো শুধু ফ্রেট এন্ড ফরওয়ার্ডিং ওরাও একই কাজ করে, সবাই প্রত্যেকে এটার সাথে যত জড়িত আছে। কিন্তু 10% তো অলরেডি গভর্নমেন্টের অনুমোদন আছে। কোনটা? এই যে আপনি রিটেইন করেন, সেটা বাদে যেটা আপনাদের কলমে থাকে না। ওইটা তো জেনুইনলি অনেক সময় আপনাকে ডিসকাউন্ট করতে হয়। ডিসকাউন্ট করতে গেলে সেই ক্ষেত্রেও দুইটা জিনিস, ডিসকাউন্ট আপনাকে 5% এর উপরে বাংলাদেশ ব্যাংক লাভ করে,
কিন্তু আমার সাথে নেগোসিয়েশন আছে 10%, এর কম হলে সে আমার মালটা নেবে না। তখন বাকি 5% বাংলাদেশ ব্যাংক তো আমাকে পরবর্তীতে আমার অন্যান্য ইয়েগুলি অ্যালাউ করবে না, তখন 5% ওখানে কম আসলো, and I had to send the money by underhand and that money will come again through proper channel. আমি দেখাচ্ছি তখন কিন্তু আবার টাকা ওইভাবে যাচ্ছে এখান থেকে, যে ডলার হয়ে আবার আমাদের দেশে ঢুকছে। সিস্টেমগুলো আপনারাও চেঞ্জ করতে পারেন যদি সম্ভব মনে করেন। না, এটা তো ওই যে প্র্যাকটিস, যখন সমস্ত নর্মসগুলি প্রপারলি চলবে তখন এটা অটোমেটিক্যালি মানুষ চেঞ্জ করতে বাধ্য হবে, কিন্তু চলে না বিধায় তো এগুলি যে যার মতো করতে করে সুবিধা নিচ্ছে। এটাকে কন্ট্রোল করা দরকার, স্টপ করা দরকার, নয়তো আমরা ইকোনমিতে মেজর কোনো চেঞ্জ আনতে পারবো না। আচ্ছা, আমরা মনে হয় দাদা রাস্তা তাহলে পরে আর কিছু অ্যাড করবেন, আমি শুধুই আপনার এই সেন্ট্রাল ব্যাংক পলিসি এই জিনিসটার ব্যাপারে আপনি একটু ইয়ে রাখবেন। সেন্ট্রাল ব্যাংক কাকে দেবে, এসএমই এবং ওদেরকে কিন্তু ইয়ে অ্যালাউ করা উচিত। ফরেন ফান্ড যদি সে আনতে পারে, সে অল্প আনুক, $2 লাখ আনুক, যদি কম ইন্টারেস্ট আনতে পারে, দ্যাট উইল বি গুড ফর দ্য কান্ট্রি। সমস্যা হলো যে সেটা এখন আনছে, এখন যদি এফডিআর করে রেখে দেয় অন্য ওই জায়গায়, যে বড় বড় অ্যামাউন্ট আনছে, তখন সে আনে ওই মানে ফরেন কারেন্সিতে এনে লোকাল কারেন্সিটা ইউজ করলে এখান থেকে ফরেনটা আবার বিদেশে পাচার করে ছোটরা কিন্তু সেটা করবে না। হুম, ছোট বড়রা কিন্তু এখনো তাদের রিপেমেন্ট ইজ বেটার দেন দা ছোট তো ঠিক, ছোটরা আনার দেশের একদিন লোন বড় হয়ে যাবে। দেশের ব্যাংক থেকে লোন পায় না, ওরা বিদেশ থেকে পাবে থেকে। না, সেই জন্য এটাও গভর্নমেন্ট এনে যদি ওদেরকে কোন পলিসির মাধ্যমে দেয়, তাহলে কারণ আজকে যে ইন্টারেস্ট রেট বাড়ালো, আমি তো প্রজেক্ট করছি 9%, আজকে তো এখন আমাকে দিয়েছে 13.5। এই কথাটা আপনাদের অনেক ব্যবসায়ী মালিকও ছিল ভগবান সাহেবের সাথে আমার, উনি বলতেছে যে আমার তো ওই যে আজাদ সাহেব ছিল, উনি বলে যে আমি তো এক্সপোর্ট করি, আমার মার্কেটটা ডোমেস্টিক প্রোডাকশন না, যে আমি কালকে আপনি ইন্ডাস্ট্রির বাইরে আমি যে আমার প্রোডাকশনের জিনিসের দাম বাড়িয়ে দিলাম, আমি তো ওখানে দাম বাড়াইতে পারতেছি না, তার মানে আলটিমেটলি আমার এক্সপোর্ট হ্যাম্পার হবে বা কম্পিটিটিভনেস আমি লুজ করবো। ব্যাপারটা এরকমই। এখন আমাদের হাতে তো এখন নাই, আহসান মনসুর সাহেবকে বসানো হয়েছে, আমি ওনার সাথে অনেক টকশোকে ডিসএগ্রি করছি, আমাদের টেক্সট বুক পলিসি, IMF ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি ওইটাই চালিয়ে যাচ্ছে, এবং এটা ক্ষতি হওয়ার আগে চেঞ্জ করলেই ভালো আর কি, দ্যাট ইজ মাই পয়েন্ট। আর আমি আর একটা পয়েন্ট বলবো আপনাকে, যেটাও আমাদের ভাবা দরকার, এই যে মার্কেট প্রাইস অফ দ্য প্রোডাক্টস ইভেন আওয়ার ডেইলি নেসেসিটিস, এটা যে বিভিন্ন হাত হয়, এটাই কিন্তু একটা কারণ না, বিভিন্ন জায়গায় চাঁদাবাজ হয়ে যায় একটা কারণ। আমাদের অতি মুনাফার লোক, ওইটা তো ঠিক করতে পারবেন না, এটা থ্রু এটার জন্য কম্পিটিশন কমিশন আছে, তারা যদি সেই- ঠিকমতো কাজ না কি কি টুলস নেওয়া যায় সেটা ইনস্টিটিউশন আমরা গুলো suggest যদি করবেন। প্রপারলি কাজ না করে, আর গভর্নমেন্ট শুড ইন্টারাপ্ট দ্য ডিস্ট্রিবিউশন চ্যানেল। এখানে তাদের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে একজন কৃষক যে খেতে লাল শাকটা উঠে সে বিক্রি করতেছে 2 টাকায়, সেই লাল শাকটা এখানে এসে কেন 30 টাকা, এটা কি অল্টারনেটিভ মেকানিজম আছে সেটা বের করতে হবে, সে অনুযায়ী একটা এখন পদ্ধতি। কর্পোরেট এগ্রিকালচার কিছু হচ্ছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে এদিকে ওনাদের শুনি, কারণ ওনার অনেকগুলো পয়েন্ট আছে। আপনাদের টাইম কতক্ষণ? না, অসুবিধা নেই, আমরা 5:30 আরো কিছুক্ষণ, আরো আধা ঘন্টা সর্বোচ্চ। আধা ঘন্টা কথা বলি। আমি শুরুতে ডক্টর মঞ্জুরকে ধন্যবাদ জানাই। আপনার যে ওভারঅল যে প্রেজেন্টেশন, মানে আপনি টোটালটাই কভার করেছেন, যে কারেন্ট ইকোনমিক সিচুয়েশন এবং ওয়ে ফরওয়ার্ড। তো সব কিছু এত মিসম্যানেজমেন্ট, আপনি প্রত্যেকটা সেক্টর এবং বিশেষ করে আপনার ফিনান্সিয়াল সাইড এবং মনিটারি সাইড, এগুলো আপনি কভার করেছেন। আমার কাছে একটা শব্দই শুধু আমি ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে কারাপশন। আপনি নিজেও বলেছেন এটা, এই কারাপশনের কারণেই কিন্তু এত মিসম্যানেজমেন্ট, কারণ হচ্ছে ভাগ বাটোয়ারা। এখন আমি যেখানে আছি, যার পজিশনে, আমরা নিজেরা যখন নেগোসিয়েশনে চলে যাই যে আমার পার্সেন্টেজ কী হবে, তখন কিন্তু এই মিসম্যানেজমেন্টগুলো হবে। এটার মূল বিষয় হচ্ছে এত বছর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির যে জায়গায়, সেটা ছিল সম্পূর্ণভাবে ফাঁকা। এই কারণেই কিন্তু এই মিসম্যানেজমেন্ট। তো এখন ওয়ে ফরওয়ার্ডে আপনি অনেক কিছু বলেছেন। তো আমি যে সেক্টরে কাজ করি, ওভারঅল সব কিছু আমার যে অবজারভেশন আছে, সেই রিলেটেড 2-একটা সাজেশন আমি দিতে চাই। একটা হচ্ছে আপনি নিজেও বলেছেন যে আমাদের ইকোনমির যে ডাইভার্সিফিকেশনের যে জায়গাটা, আমরা শুধুমাত্র গার্মেন্টসের উপর নির্ভরশীল। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে আরও কিছু সেক্টরকে গুরুত্ব আরোপ করতে হবে।
একটা ট্রাস্ট সেক্টর আমাদের অলরেডি আছে, ম্যান পাওয়ার এক্সপোর্টের যে জায়গাটা। এখন আমরা যেভাবে ম্যান পাওয়ার এক্সপোর্ট করছি সেই জায়গা থেকে একটু ডিফারেন্ট ওয়েতে বেরিয়ে আসতে হবে। আমি যদি পার্শ্ববর্তী ভারতের কথা বলি, ভারতে এরকম পলিসি করা আছে যে এটা আজ থেকে আরও 5-6 বছর আগের বিষয়, যে 25,000 আপনার ওখানকার কারেন্সিতে 25,000 রুপির নিচে যদি কারো যদি আপনার যদি বেতন হয় তাহলে সেখানে কিন্তু এক্সপোর্ট করার প্রয়োজন নেই। তো আমাদেরও এরকম কিছু করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের তো আপনার আমরা যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করতেছি সেখানে কিন্তু স্কিল ম্যান পাওয়ারের বড় অভাব। আমরা সেমি স্কিল বা আনস্কিল ম্যান পাওয়ার আমরা এক্সপোর্ট করতেছি। তো এই জায়গাটাতে যদি আমরা যদি স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি আমরা যদি গুরুত্ব দিই তাহলে এই জায়গাটাতে কী লাভ হবে? একটা হবে যারা গেছে তারা তো চলেই গেছে, আপনার যারা আগামী দিনে যাবে তারা বিভিন্ন নিজেকে সেইভাবে স্কিল ডেভেলপ করে ওখানে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের শিক্ষিত যে তরুণ সমাজ আছে, আমরা আমাদের দেশে এখন যে বেকারত্বের যে হার সেটা যদি আমরা যদি কমাতে চাই, একটা তো হচ্ছে এক্সপোর্টে আমার স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে হবে, আরেকটা হচ্ছে ইন্টারনালি সবাই তো আর বিদেশ যাবে না, দেশে যারা থাকবে সবাইকে বিসিএস দিয়ে আপনার চাকরিতে ঢুকবে, ব্যাংকে ঢুকবে, সেটা সে অন্টারপ্রেনিয়রশিপ হিসেবে কাজ করবে। এখন অন্টারপ্রেনিয়র কীভাবে হবে? আমি নিজেও আমার ফার্মে অনেক আমি এই এখানকার মতোই অনেককে আমার ইন্টার্নশিপ দিই, তো তাদের থেকেও আমরা দেখেছি যে তারা কিছুই বুঝতে পারে না যে আসলে এখন কি করবে সে, তরুণদের মধ্যে হতাশা। এই জায়গাটা থেকে যদি আপনি যদি তাদেরকে যদি দিক নির্দেশনা দিতে পারেন, তাদেরকে যদি আপনি ফাইন্যান্স দিতে পারেন, আপনি এখানে এসএমই কথা আসছে, সেগুলো যদি এনশিওর করা যায়, মানে ইউথ গ্রুপকে যদি আপনি মোবিলাইজ করে ইন্টারনালি আপনি এন্টারপ্রেনিয়রশিপকে ডেভেলপ করতে পারেন, অন্যদিকে তাদেরকে এক্সপোর্টের দিকে আপনার বাইরের দিকে সেটা চিন্তা করা যায়। আর ট্রান্সপারেন্সি, এখন ট্রান্সপারেন্সি কীভাবে এনশিওর হবে? আমরা শুধু আলোচনা করতেই থাকবো যে কীভাবে ট্রান্সপারেন্সি এনশিওর হবে, আপনার ধরেন ভাগ বাটোয়ারা, এই সে অনেক কিছু। এইটা এনশিওর করার অন্যতম একটা উপায় হতে পারে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে রিসার্চকে প্রমোট করা। আপনি পদ্মা সেতু হোক বা অন্যান্য আপনার যে আলোচনায় আসছে আপনাদের চিটাগংয়ের আপনার টানেল, এগুলো কেন আসছে? এগুলো কি আপনি প্রপারলি আপনার এখানে রিসার্চ হয়েছে, আপনি ফিজিবিলিটি স্টাডি করেছেন, আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেছেন? না, ওগুলো করা হয়নি। ওগুলো ছিল জাস্ট শুধু কাগজে কলমে। অ্যাকচুয়াল আপনার প্রকৃত রিসার্চ যদি করা হয়, সত্য সবসময় বেরিয়ে আসবে, এটা আমি বিলিভ করি। আমি নিজে রিসার্চ ফিল্ডের লোক, আমি দেখেছি এটা। অনেকে আমাদের দেশে আপনার যারা পলিসি লেভেলে আছে তারা তো রিসার্চকে আপনার বিশ্বাসই করে না। তারা বলে যে না, এগুলো ঠিক নেই। আর ঠিক থাকবে কেন? আপনি কি ওরকম মেথোডোলজি সেট করে আপনি আনবায়াসড ওয়ে থেকে আপনি রিসার্চ করেন? আপনি রিসার্চ করেন, আপনি ধরেন বিআইডিএসে আপনি আছেন, আপনারা সেই কাজগুলো করে আসতেছেন। আমার নিজেরও 4-5টা রিসার্চ আমি নিজে যেগুলো একেবারে ফেয়ার করেছি, এগুলো সঠিক তথ্য অবশ্যই বের হয়ে আসে। তো সেভাবে রিসার্চ ফিল্ডটাকে প্রমোট করতে হবে, তাহলে আপনি ট্রান্সপারেন্সি এনশিওর হবে, গভর্নেন্সের জায়গাটা আরও ইমপ্রুভ করবে। এগুলো যদি করা যায় এবং যে সেক্টরগুলো বললাম এগুলোকে যদি এমফেসিস দেওয়া যায়, এবং একই সাথে আরেকটা বিষয় আমি বলতে চাই যে এনজিওগুলো, আপনি লোকাল এনজিওগুলোর দিকে খেয়াল দেন। এদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে। লোকাল এনজিওর কোনো ফান্ডিং নেই। ফান্ডিং কে পাচ্ছে? ব্র্যাক পাচ্ছে। কেন? আপনার 1000 কোটি টাকার আপনার একটা প্রজেক্টে 1000 কোটি টাকার আপনার ফাইন্যান্স সে নিয়ে যাচ্ছে, আপনার ফান্ড সে নিয়ে যাচ্ছে। আপনার কী জন্য নিয়ে যাচ্ছে? এটাও ডোনার, আমি নিজেও ডোনারের সাথে বসেছি। ডোনারের বক্তব্য হচ্ছে লোকাল এনজিওগুলো আমাকে ঠিকমতো রিপোর্ট দিতে পারে না, আর এতজনকে আমি কেন দিব? আমি একটা অর্গানাইজেশনে দিলেই তো আমার হয়ে যাচ্ছে, আমি কেন লোকাল এনজিওকে দিব? কিন্তু না, আমি এখানে বলবো আপনি যদি রিসোর্স মোবিলাইজেশনের কথা বলেন, ব্র্যাকে সারা বাংলাদেশের নেটওয়ার্ক থাকতে পারে, কিন্তু আপনি রিসোর্স মোবিলাইজেশনের কথা বলেন, আপনি লোকাল এনজিওকে ফান্ডিং দিতে হবে। এবং সেই মেকানিজম কী হবে? আপনি যখন গভর্নেন্সের কথা বলবেন, আপনি ডোনার বাংলাদেশে
ফান্ড দিবে, ঠিক আছে, তাই সে কি ধরেন যাকে ইচ্ছা তাকে দিবে? সেখানে কি আপনার পলিসিগত কোনো বিষয় থাকবে না, আপনার ডিরেকশন থাকবে না? আছে আছে আছে, ওরাও তো সেম, সেই জায়গাটা তো আপনি সেখানে গভর্নেন্স আছে, আপনি সেগুলো ভালোভাবে দেখেন। যে আজকে আমি নিজে একটা অর্গানাইজেশনে 1000-এর অধিক লোকাল এনজিওর সাথে আমার কমিউনিকেশন আছে। আমি যখন এডাবে ছিলাম, এডাবের মেম্বার অর্গানাইজেশন হচ্ছে অ্যাক্টিং ডিরেক্টর ছিলাম আমি 9 মাস। ওই লোকাল এনজিওগুলোর সাথে আমি এখন আবার একটা নেটওয়ার্ক ডেভেলপ করতেছি, কি জন্য? তাদেরকে রিসার্চের সাপোর্ট দেওয়ার জন্য। আমি সম্প্রতি তো আমি ওই জায়গাটাতে জাস্ট একটু বলি যে রুরাল ইকোনমিতে আপনি যদি এমফেসিস দিতে চান, ওই জায়গাটাতেও একটু সাপোর্ট দিতে হবে। ধন্যবাদ। আমি রিয়া সাহেবকে বলবো যে আপনার থ্যাংক ইউ। আজকে আসলে প্রথমে স্যারকে ধন্যবাদ জানাই আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য। অনেকদিন আসলে এখানে আসা ছিল না। আমি এই পার্টিকুলারলি প্রেজেন্টার আপনাকে খুবই ধন্যবাদ জানাই। আমার কাছে প্রেজেন্টেশনটা শুনে মনে হলো যে ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়গুলো খুব কম্প্রিহেন্সিভলি এখানে আসছে, অনেকগুলো বিষয় আসছে। তারপরও আমি প্রথমে সামান্য একটু বলবো যে আরেকটু বেশি আমরা চাইতে পারতাম, এই অর্থে যে ম্যাক্রো ইকোনমিক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট একটা জায়গা থেকে কথা বলে, সব কিছুকে একটা অ্যাগ্রিগেট চিত্র আমরা দেখতে পাই। তো এবং তারপরও আপনি চেষ্টা করেছেন অনেক কিছুকেই আমাদের লোকাল সিচুয়েশনের সাথে মানে কানেক্ট করে ব্যাখ্যা করা, যেটা হয়তো আরেকটু বেশি যাওয়া যেত কিনা সেটার একটা জায়গা। এবং এই ক্ষেত্রে আমার একটা মনে হচ্ছে যে ডিসিশন সাপোর্ট টুল কি হবে, বিশেষ করে এখন এই যে মনসুর স্যার আছেন ওখানে, ওনারা কিভাবে ডিসিশনগুলো নিচ্ছেন, যেটা মনে হচ্ছে এক ধরনের স্কুল অফ থট থেকে লাভ দিয়ে আরেক ধরনের স্কুল অফ থটে হঠাৎ করে একটা ট্রানজিশন হলো। এই ক্ষেত্রে আমি কিছুটা ওই যে ট্যাসিভ নলেজের যে বিষয়টা আছে, অনেক সময় ইকোনমিক্সরাও এটা বলে, ডেভেলপমেন্ট থিওরিতে ওই আলোচনাটা হয় যে যারা আগে থেকে ওখানে ছিলেন এদেরকে হঠাৎ করে সবাই চলে গেলেন এবং আরেকটা গ্রুপ অফ পিপল হঠাৎ করে এখানে এসে হঠাৎ করে যখন তারা চিন্তা করলেন কী ধরনের পলিসি নিতে হবে, তখন এটা কিন্তু তাদের ওই যে এম্পিরিক্যাল নলেজ যেটা, সেটা কিন্তু মিসিং টু এ লার্জ এক্সটেন্ট। কারণ সব কিছু তো আসলে মানে ম্যাক্রো ইকোনমিক মডেল উইল নট কাভার এভরিথিং। যদি আমরা পুরো সিস্টেমের কমপ্লেক্সিটিটাকে চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে একটু দেখার বিষয় হচ্ছে যে আগে থেকে যেগুলো এম্পিরিক্যাল বা ট্যাসিক নলেজ আকারে ছিল সেটা কিভাবে এই গভর্নমেন্ট নিচ্ছে, এটা একটা প্রশ্ন। এটা হয়তো আপনারা একটু নোট রাখতে পারেন বা দেখার সুযোগ নিতে পারেন যে এটা কিভাবে আসছে। দ্বিতীয় বিষয় হলো যে আমি যখন বলতেছি ডিসিশন সাপোর্ট টুল, ধরা যাক আহসান মনসুর স্যার বা ওনার সাথে যারা ডিসিশন মেকিংয়ে আছেন তারা হয়তো সরকার ব্যবস্থার বাইরে থেকে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, কিন্তু যখনই টেবিলের ওই পারে চলে যায় তখন কিন্তু অনেক ডাটা অ্যাভেলেবল হয়, কিন্তু এই ডাটা আসলে মার্কেট সম্পর্কে কি সিগন্যাল দিচ্ছে এটা শুধুমাত্র টেক্সট বই দিয়ে কিন্তু পুরা চিত্রটা আনা যায় না। সেটা আপনার সেই বিষয়টা আপনিও অ্যাপ্রিসিয়েট করেছেন বিভিন্ন জায়গায় যে আমরা আসলে স্ট্যান্ডার্ড টেক্সট বই বুক মডেলে পুরোটা হয়তো বুঝতে পারবো না। তো কাজেই ওই জায়গার ক্ষেত্রেও এই লার্নিং কার্ভটা কিভাবে কাজ করবে, আমরা দেখলাম একটা সিগন্যাল পার্টিকুলারলি হচ্ছে, যেটা আপনি অনেক ধরনের প্যারামিটার আলোচনা করেছেন, আমি খুবই জেনারেল জায়গা থেকে বলছি। সেই প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে যখন কিছু একটা ঘটছে ওটাকে ইন্টারপ্রেট করা হবে কীভাবে। ফর দ্য ফার্স্ট টাইম ওনারা একটা জিনিস দেখছেন হয়তো অনেকেই, এবং তারপরে ওটাকে ইন্টারপ্রেট করার জন্য কিন্তু ওই যে পাস্ট নলেজটা কাজে লাগতো। কাজে আগে যারা ছিল তাদেরকে কিভাবে এই সিস্টেমের মধ্যে আনা যায় বা তাদের জানাগুলো, আমি এটাকে একটা নলেজ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে দেখছি। মানে যদিও আমি জানি না যে ম্যাক্রো ইকোনমিক্সরা নলেজ ম্যানেজমেন্টকে কতটা আমলে নেন, বাট দ্যাট ইজ এ পসিবিলিটি যে নলেজ ম্যানেজমেন্টের মাধ্যমে বা ট্যাসিক নলেজের বিষয়গুলো ছিল বলতে কি ফার্স্ট গভর্নর বা জাতীয় কিছু গভর্নর তো একা না শুধু, মানে এটা তো আসলে অনেক লোক ইনভলভ। বাংলাদেশ ব্যাংকে তেমন খুব বেশি চেঞ্জ হয়নি স্ট্রাকচারে চেঞ্জ হয়। তো কাজে আগে যারা ডেপুটি গভর্নরকে চলে যেতে হয়েছে, তো ম্যানেজার করে ম্যাটার করে না আসলে। ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংকের পুরো পলিসিতে ওয়াজ ডিক্টেটেড বাই দ্য ফার্স্ট গভর্নর, লিঙ্কড বাই দ্য পলিটিক্যাল। ওটা তো মানে মোটামুটি আমরা বাইরে থেকে অনুমান করি, কিন্তু যে আমি যেটা বলছি লার্নিং এর অ্যাসপেক্টটা কতটুকু আছে সেটা একটু মানে দেখা যায়। হয়তো একজন খুব অধস্তন অফিসার হবেন, বাট হি নোজ হাউ টু ইন্টারপ্রেট দ্য মার্কেট ইন এ ডিফারেন্ট লেন্স, সেটা কাজে লাগানো যায়। একটা জিনিস বোঝেন, সেটা হচ্ছে যে গভর্নর সাহেব কেমন ছিলেন, কি পলিসি নিয়েছেন, দ্যাট উইল বি রিফ্লেক্টেড বাই হিজ ওয়ার্ডস এন্ড আউটকাম।
কিছুদিন আগে কিন্তু বেস্ট গভর্নরদের একটা র্যাঙ্ক করা হয়েছে, তার মধ্যে এই সাউথ এশিয়ান ও শ্রীলঙ্কান সেন্ট্রাল ব্যাংক গভর্নর ওয়াজ র্যাঙ্ক এজ দ্য ফার্স্ট এবং টপ, এবং সে ইকোনমি কোথায় নিয়ে আসে। এখন আমি কার কাছ থেকে আমার লার্নিং কার্ভটা আমি কীভাবে নিচ্ছি না নিচ্ছি এটা হচ্ছে ব্যক্তি বিষয়ের উপর নির্ভর করছে, কিন্তু আলটিমেটলি আমরা কি আমরা এন্ড ইউজার হিসেবে আমরা দেখবো যে যেগুলো করার কথা এগুলো হচ্ছে কিনা, ইনফ্লেশনটা কমে আসছে কিনা, আমার ইনভেস্টমেন্টটা রিজিমটা ঠিক আছে কিনা, ইনভেস্টমেন্ট বাড়ছে কিনা, তো এগুলো আলটিমেটলি দায়িত্ব নিতেই হবে। যেভাবে ইনফ্লেশন এক্সপেকটেশনটা আপনি কীভাবে ম্যানেজ করছেন, মানে এটা পাথ ডিপেন্ডেন্স যদি আমরা বলি, মানে আপনি যেটা পাথ বলছেন ডিপেন্ডেন্ট পাথ হবে না, কারণ ডিপেন্ডেন্সিটা কিভাবে মাঝখানে করবেন? যে অবস্থাটা চলছে এটা কোনো সিস্টেমের মধ্যে ছিল না। হ্যাঁ না সেটা ঠিক আছে, বাট ওই যে হঠাৎ করে একটা জাম, ওই যে যেমন শুম্পিটারের একটা কথা আছে না যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, একটা ইকোনমিকে আপনি হঠাৎ করে যখন ধরা যায় আপনি কাউকে স্টেরয়েডে রাখলেন, অথবা কেউ হয়তো অনেকদিন ধরে ড্রাগ অ্যাডিক্ট আছে, তাকে আপনি হঠাৎ করে তো ড্রাগ ছেড়ে দিলে সে কিভাবে বিহেভ করবে, মানে অ্যাপারেন্টলি আমাদের ইকোনমি মনে হচ্ছে যে হ্যাঁ মানে এক্স্যাক্টলি আমাদের হঠাৎ করে একজন ড্রাগ অ্যাডিক্টকে আপনি হঠাৎ করে বললেন যে কালকে থেকে তুমি ড্রাগ নিতে পারবে না। সো আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতি এখন এরকম একটা জায়গায় আছে, মানে মানে আপনারা আরো ভালো বলতে পারবেন। তা এইটা একটা দিক গেল, মানে এটা আমি জাস্ট নলেজ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। আরেক জায়গাতে আমি আরবান প্ল্যানিং প্ল্যানার হিসেবে বলছি, যেহেতু আপনি শেষে বলেছিলেন যে কোয়ালিটি অফ পাবলিক ইনভেস্টমেন্ট, ওই জায়গাতে আমরা আরবান প্ল্যানারদের একটা অ্যাসোসিয়েশন আছে, প্রফেশনাল অর্গানাইজেশন, হয়তো নাম শুনে থাকবেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। তো আমরা স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক বলে একটা ডকুমেন্ট, তো এটা নিয়ে আমরা এখন সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি, কারণ when it comes to the question of public quality of public investment, আমাদের মনে হয়েছে যে দেয়ার ইজ এ প্রবলেম অফ ট্রান্সলেশন। ন্যাশনাল যে সেক্টরাল প্ল্যান আর প্রজেক্ট লেভেলে যখন প্রজেক্টটা না যাচ্ছে, ওই প্ল্যানিংয়ের যেই পয়েন্ট অফ ভিউ থেকে ন্যাশনাল সেক্টরাল প্ল্যানটা করা হচ্ছে আর যেভাবে প্রজেক্টে গিয়ে ট্রান্সলেট হচ্ছে, যেটা আপনি বলছেন, এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে বাংলাদেশের রোড সেক্টরের প্রজেক্ট অ্যাপ্রেজাল ফ্রেমওয়ার্কটা আমার তৈরি করা আছে। তো আমরা দেখি যে এটাকে কীভাবে আসলে এটাকে ম্যানিপুলেট করা যায়, এবং যারা কনসালটেন্ট হিসেবে এগুলো করেন তাদের কিন্তু কাজ এটা, তারা যদি 12%-এ না আনতে পারেন, ডিসকাউন্ট রেটের সমপরিমাণ যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন দেখানো না যায়, তাহলে কিন্তু সেই প্রজেক্ট আসবে না, এবং ওই কনসালটেন্টও ভবিষ্যতের ফিজিবিলিটি স্টাডি করতে পারবে। সো দেয়ার ইজ এ পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আমি যদি এখন ওইটা না দেখাই 12%, নট এ গুড কনসালটেন্ট। তো এখন ইস্যুটা হলো, তাহলে আসলে কি 12% দিয়ে হয়? তাহলে কোয়ালিটি অফ, যেই উদাহরণটা যেমন স্যার দিলেন যে কর্ণফুলি টানেল, এটার একটা ব্যাখ্যা আছে যে ঠিক আছে উপর দিয়ে ভেসেলগুলো যেন যেতে পারে, এই কারণে উপরে কোনো স্ট্রাকচার করাটা বিপজ্জনক, বড় ভেসেল যেতে পারবে না, ফলে আন্ডারগ্রাউন্ড দিয়ে করা হচ্ছে। এটা তো একটা কি বলা যায়, একটা সোসাইটাল আপগ্রেডেশন, একটা সিম্বলিজম নেওয়া যায়, কিন্তু কত প্রশ্নটা হলো যে আপনি যখন এত বড় ইনভেস্টমেন্ট করবেন তার ম্যাক্সিমাম বেনিফিট নেওয়া যায় যেভাবে সেই কাজটা করবেন। ওটাতে একটা সুবিধা আছে, আপনি যখন একটা প্রজেক্টকে 5 ভাগে ভাগ করে ফেললেন, তার কস্টটাকে আপনি 5 বার আলাদাভাবে দেখাচ্ছেন, একটু একটু করে কস্ট হবে, বেনিফিট তো প্রত্যেকবারই একই বেনিফিট দেখাচ্ছেন। মানে আমার কাছে যেটা মনে হয় যে কেন এইভাবে ভাগ করা হয়, এই প্রজেক্টটা আসলে এতজন লোক উপকৃত হবে, কিন্তু প্রজেক্ট বাস্তবায়নের পর দেখা গেল প্রজেক্টের একটা অংশ বাস্তবায়ন হচ্ছে, পরের প্রজেক্টেও গিয়ে আবার সেই এতজন লোক উপকৃত হবে, আবার আরেকটা অংশ বাস্তবায়ন হলো, ফলে এই বড় বড় প্রজেক্টগুলোকে ভিজিবল করা ওই কায়দায় কিন্তু হয়ে যাচ্ছে, কারণ বারবারই কিন্তু কস্ট বাড়তে থাকে, পরের বার শুধু ওই যে সান কস্টটা রেখে শুধু ইনক্রিমেন্টাল কস্টটাকে আমরা বিবেচনা করতেছি না। আমি যদিও অনেকদিন ধরে এই ফিজিবিলিটি স্টাডিগুলো ভাবে করছি না, বাট আমার ইনটুইশন বলে যে রোড সেক্টরে যে মেথডটা আমরা দিয়ে আসলাম, তারপরে এটা প্ল্যানিং অ্যাডভাইজার বলছে সান কস্ট হয়ে গেল উনি প্রজেক্ট বাদ দিয়ে দিবেন, যদি মনে করে যে আলটিমেটলি হ্যাঁ ওটা তো আইডিয়াল সিচুয়েশন, তো তাই হওয়া উচিত। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখি, ওই সময় আমাদের এখানে যারা ছিলেন, যে তাজউদ্দিন সাহেব তো অর্থমন্ত্রী বা একটা জায়গাতে ছিলেন, তারপরে ওইটা কিন্তু খুব ভালো একটা প্ল্যান হয়েছে বলে আমার মনে হয়েছে, আপনারা আরও ভালো বলবেন। কিন্তু ওই সময়ে মানে একটা আমার মনে হচ্ছে যে প্রোগ্রামের মানে যে ট্রান্সলেশনের ক্ষেত্রে স্পেশাল প্ল্যানিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই যে প্রত্যেকটা উদাহরণ যেগুলো এখানে আলোচনা হলো, এক একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যে একটা কম্প্রিহেন্সিভ মানে বা ইন্টিগ্রেটেড প্ল্যানিং, সেটার জন্য কিন্তু স্পেশাল অ্যাপ্রোচটা আসা দরকার। অর্থাৎ আমার ন্যাশনাল সেক্টরাল প্ল্যান কীভাবে জিওগ্রাফিতে ট্রান্সলেটেড হচ্ছে, ওইটা যদি আমি আনতে পারি, তখন সেক্টরাল প্ল্যান এবং সেক্টরাল প্রজেক্টগুলো তো সেক্টরাল, এবং সেক্টরাল প্রজেক্টগুলো কীভাবে অন্যান্য সেক্টরগুলোর সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে সেটা ইনশিওর করার জন্য ইউ নিড এ স্পেশাল প্ল্যান, স্পেশালি ওয়েন ইট কামস টু ইনফ্রাস্ট্রাকচার। তো তাহলে ওই জায়গাটা কিন্তু আমরা অ্যাডভোকেসি করার চেষ্টা করছি যে একটা স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক লাগবে। আমাদের এখানে এখন যেটা হয় যে আমি চিটাগাংয়ের এখনকার মাস্টার প্ল্যানের সাথে জড়িত আছি, আমরা একটা স্ট্র্যাটেজিক পেপার তৈরি করার চেষ্টা করছি মাস্টার প্ল্যানের জন্য।
কিন্তু যেটা হয় যে এটা যখনই কোনো শহর একেবারেই ম্যানেজমেন্টের বিয়ন্ড চলে যাচ্ছে তখন মনে হয় যে না আমাদের একটা প্ল্যান করা দরকার। দিস ইজ কাউন্টার ইনটুইটিভ, কারণ আমি অলরেডি আই হ্যাভ লস্ট এ লট অফ মানে পসিবিলিটিস। তো ওই জায়গায় যদি প্রোঅ্যাক্টিভলি প্ল্যানগুলো করা হয় তাহলে কিন্তু আমাদের এই যে ইনভেস্টমেন্ট, কোয়ালিটি অফ পাবলিক ইনভেস্টমেন্ট, এই জায়গাতেও ধরা যাক প্ল্যানিং এখন প্ল্যানিং হয় কীভাবে আপনি দেখেন এটা এই জায়গাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে। যেমন আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরে পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রির আন্ডারে কাজ করা হয়। পাবলিক ওয়ার্ক মিনিস্ট্রি হচ্ছে একটা তার স্কোর কার্ড আমরা দেখি কীভাবে সে পাবলিক ইনভেস্টমেন্ট বিশেষ করে পূর্ত কাজকর্মের জন্য পাবলিক ইনভেস্টমেন্ট কাজে সে যখন প্রজেক্ট করে সে করে হাউজিং প্রজেক্ট, কাজে তার ওই জায়গায় একটা বায়াস আছে। এবং দেখেন রাজুক কিন্তু যত হাউজিং প্রজেক্ট করতে যায় সেখান দিয়ে আমাদের ল্যান্ডের ক্ষতি হয়, আমাদের পরিবেশের ক্ষতি হয়, জলাভূমি ভরাট হয়, কারণ তার স্কোর কার্ড হচ্ছে হাউজিং। আবার প্ল্যান করে এমন সব অর্গানাইজেশন। আপনার যেগুলো বলছেন মোটা দাগে যদি বলি যে আগে যদি করাপশন বন্ধ করতে হবে, তারপর প্ল্যানের এফিসিয়েন্সি নিয়ে আমরা কথা এখানে না, এখানে ব্যাপারটা কিন্তু ডিম আগে না মুরগি আগের মতো হয়ে যেতে পারে। কারণ প্ল্যানটাকে যদি আপনি ওইভাবে ধরতে পারেন, আপনি যদি করাপশনকে অ্যালাউ করেন তাহলে প্ল্যানের মধ্যে করাপশন নিয়ে চেষ্টা করবেন, চলে আসবে। আপনি তো আগে সিস্টেম ঠিক করি, ইনস্টিটিউশন ঠিক করি, তারপরে সেখানে ইনএফিসিয়েন্সি থাকতেই পারে লোকজনের, তখন আমি প্ল্যানের ইনএফিসিয়েন্সি নিয়ে আলাপ করতে পারি। আমার কথার সাথে এগ্রিগেট করতে ওইটাই এই কারণে বলতেছি, আমরা যেটাকে বলে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বাড়াতে হবে। কিন্তু আমি এফিসিয়েন্সির কথা কখন বলবো? আগে তো আমার সিস্টেমের মধ্যে গলদ আছে। আমি সবাই চাইতেছি টাকা কমিশন পাওয়ার জন্য যেখানে ইনভেস্ট করলে। আমার ধারণা আশা করি এই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে জাস্ট আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ত মন্ত্রণালয় যদি প্ল্যানিং করে দেন ইট উইল কন্টিনিউ টু বি করাপ্টেড। কারণ আমি ইনভেস্টমেন্টও করছি, আমি প্ল্যানিংও করছি, ঠিক আছে? এখন এই প্ল্যানিংটা যদি প্ল্যানিং কমিশন করে তখন কিন্তু তাদের ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারেস্ট করে। কথা বলি, আমাদের অফিসের একটা এরকম একটা ইনভেস্টমেন্টের জন্য বলছি পূর্ত মন্ত্রণালয়, ওরা বলছে আপনাদের এখান থেকে একজন দুজনকে করে দেবে। পরে শুনলাম এখানেও একটা নেক্সাস আছে। প্ল্যানটা আসলে নিচ্ছে আপনাদের মাধ্যমে, কিন্তু এটা কস্ট এবং বাড়াই দিচ্ছে, আপনাদেরটাও দিচ্ছে, ওরাও পাচ্ছে। এখন সব জায়গায় সর্বত্রই কিছু না কিছু না। এবং এখন আবার প্ল্যানিংটা যাচ্ছে এলজিডিতে, এলজিডি আবার রাস্তা বানাইতে চায়। তো ডোনাররা যখন বলে যে তোমরা যেহেতু বলতেছো যে তোমাদের এত পরিমাণ রাস্তা বানাইতে হবে, তো তোমার কোন মাস্টার প্ল্যানের আন্ডারে তোমরা এটা করতেছো, তখন এবার তো তাদের প্ল্যান নাই। আমরা যে কোনো একজন আরবান প্ল্যানার বা একজন আর্কিটেক্টের নাম বলছিল, ওনাকে দিয়ে আমরাই করাই দেবো, ওনাকে দিয়ে করাই। তো কাজে ওই প্ল্যানের মধ্যে দে উইল এনশিওর যে তাদের যে কিলোমিটার রাস্তা দরকার ওইটা যেন ওখানে থাকে। তো এই জন্য মানে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে এইটা প্ল্যানিং এর যে হায়ারার্কি এবং প্ল্যানিং এর যে অর্গানাইজেশন সেটা এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বাইরে আনতে হবে। এবং এটা মানে আমার মনে হয় আমি একটু সর্ট অফ আপনাদেরকে ইনভাইট করবো, অথবা আপনারা আমাদেরকে ইনভাইট করতে পারেন মানে ইনস্টিটিউট অফ প্ল্যানার্সকে, যে তারা যে ধারণাটা চিন্তা করবে আমাদের সংশোধক আছে তো আমাদের কাজ করছে না। ওই যে বুয়েটে উনি যখন ওই অংশটা করবে কনসালটেশন, আমি শিওর উনি তো ট্রান্সপোর্টেশনে আবার ট্রান্সপোর্টের মধ্যে ওনার ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলো আমার মনে হয় যে এটা একটু আপনারা, আমি যথাযথ বিআইবি কে বলবো, কারণ আপনাদের এই কাজটার সাথে আমার মনে হচ্ছে যে মানে ইন্টারডিসিপ্লিনারি অনেক গ্যাপ তো আছে, এই গ্যাপগুলো কিন্তু ফিল আপ করা দরকার। কারণ অনেক কিছুই আমরা আলোচনা করছি, সবচেয়ে আমার অবজারভেশন যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে, যে এই জিনিসগুলো কি ওদের ছিল না, করাপশন, পলিসি ডেফিসিয়েন্সি, এটা সেটা যেটা সবই ছিল। ওভার দ্য ইয়ার্স তারা এটা রিকভার করতে গিয়ে ওরা বিভিন্ন ধরনের থিওরি আনছে, এবং সেটা হচ্ছে লাস্ট যেটা আপডেট থিওরি, ক্যাপিটালিজম থিওরি। ওরা ক্যাপিটাল মার্কেটে এফিসিয়েন্সি নিয়ে আসছে প্রোডাক্ট ইনস্ট্রুমেন্টেশনের মতো। প্রোডাক্ট ইনস্ট্রুমেন্টেশন আনার অন্যতম উদ্দেশ্য ছিল যে আমি কন্ট্রোল করবো ফুল মার্কেটটাকে, ফাইন্যান্সিয়াল মার্কেট এবং ইকোনমিক যেটা সাইড ছিল সেইটার প্রেক্ষিতে ওরা অনেকগুলা ইনস্টিটিউট তৈরি করছে। এটা ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, এই ধরনের ইনস্টিটিউট। এগুলো তৈরির মূল উপাদান হচ্ছে যে আমি মার্কেটটাকে কন্ট্রোল করবো। আমাদের এখানে যেটা হচ্ছে, যেটা আমার অবজারভেশন, ওইখান থেকে যে নলেজটা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের যে আমরা প্রোডাকশন বেস, এগ্রিকালচার বেস, এই দুই ধরনের মার্কেটের ভিতরেই আমরা হাবুডুবু করছি। আমরা ওই লেভেল থেকে যে মেজানিন ফ্লোর যেটা এখানে বলা হচ্ছে, সেই জায়গায় আমরা এখনো স্টেপ আপ করিনি। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে আমরা প্রপারলি অ্যারেঞ্জ করতে পারি। অ্যারেঞ্জ বলতে এখানে ইনস্ট্রুমেন্ট, অ্যাজ ফর এক্সাম্পল ইন্টারেস্ট রেট আমি কন্ট্রোল করবো। সেই ইন্টারেস্ট রেট ইজ ইনভার্সলি, বন্ড রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইন্টারেস্ট রেট। এখানে যদি আমি বন্ড মার্কেটটাকে এক্সপ্লোর করতে পারতাম, তাহলে ইন্টারেস্ট রেটটা অটোমেটিক
কমে আসছে। কারণ কি বন্ড প্রাইসটা যখন বাবল আপ হবে তখন ইন্টারেস্ট টানাটানি শুরু হবে মার্কেটে, যে বন্ড যারা কিনবে, যারা সেল করবে তারা চাইবে যে এটা প্রাইস আমাকে ইন টাইম দিতে হবে একটা নির্দিষ্ট রেটে, সো ইন্টারেস্ট রেটটা আমি বাড়াতে পারবো না। আর যারা কিনবে তারা মনে করবে যে না, আমার এটা হচ্ছে একটা ফিক্সড রিটার্ন অ্যাসেট। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে একটা গ্যাপ রয়ে গেছে, যে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের যে ইনস্ট্রুমেন্টস, যেটাতে হেজিং মার্কেট আর একটা, যেটা হচ্ছে যে ভাই যেটা আলোচনা করতেছিলেন সেটা হচ্ছে উনি ক্রাউড আউট ইম্প্যাক্ট বা আমার টাকা পাচার হয়ে যাচ্ছে। দ্যাটস মিন কি, টাকাটা পাচার হচ্ছে তখনই যখনই সে প্রফিট করতেছে বাট তার ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করে সে প্রফিট আর্ন করতে পারতেছে না। এই যে প্রফিট যে আর্ন করার যে অপরচুনিটি কমে যাওয়ার কারণেই সে অন্য জায়গায় টাকাটা সে ট্রান্সফার করবে। এইটা তার দোষের না, এটা হচ্ছে সে চিন্তা করতেছে এই টাকাটা আমি নিয়ে আসবো, লেজি মানে যদি আমি একদিনও রাখি তাহলে সেটা আমার লস হবে, তার চেয়ে আমি যদি ওই মার্কেটে রাখি ওইখান থেকে যদি আমি ওভারনাইট প্রফিট করতে পারবো। দ্যাটস মিন কি, মার্কেট তাকে ইনফ্লুয়েন্স করতেছে যে বাবা তুমি টাকাটা নিয়ে এসে না ওইখানে রাখো। আমাদের মার্কেটে একটা গ্যাপ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট যেটা, সেখানে হচ্ছে যে আমি রিস্ক ডাইভার্সিফিকেশন, যে স্টক মার্কেটের যে এফিসিয়েন্সি সেইটা নেই, সম্পূর্ণ গিয়ে পড়তেছে ব্যাংকিং সেক্টর প্রেশার। তাহলে কি হচ্ছে, সে যে টাকাটা তুলে রিইনভেস্ট করবে প্ল্যাটফর্মটা ইকুয়াল, আমি ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে নেবো নাকি ব্যাংক মার্কেট থেকে নেবো না আমি বন্ড মার্কেট থেকে নেবো। এই যে ইনস্ট্রুমেন্টেশনের যে অভাব, সেই কারণেই এই মার্কেটে এই কতগুলো মানে সম্পূর্ণ জিনিসগুলো ইন্টারেস্ট রেট বাড়তেছে, ইনফ্লেশন বাড়তেছে এবং ওভারঅল গভর্নমেন্ট পলিসিতে হ্যান্ডেল করতেছে। আমাদেরকে সর্বপ্রথম যে ওয়েস্টার্ন কান্ট্রিজ যে ক্যাপিটালিজম করতেছে, তার মেইন কারণ হচ্ছে আমি যত বেশি এখানে ইনস্ট্রুমেন্ট দেবো আমি মার্কেটটাকে তত বেশি কন্ট্রোল করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে আমাদের ক্যাপিটাল মার্কেটটাকে যদি আমরা স্ট্রং পলিসির ভিতর নিয়ে আসি, এটাকে এফিসিয়েন্ট করতে পারি, দেন ব্রিং ব্যাক কনফিডেন্স আমরা চলে যাবো। ব্রিং ব্যাক কনফিডেন্স হচ্ছে ইকোনমিক থিওরির সবচেয়ে বড় শব্দ, যে মানুষের ভিতরে আমি কনফিডেন্স নিয়ে আসবো, আর নিয়ে আসার উপাদান হচ্ছে আমাকে প্রপার ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করতে, যাতে সে তার রিস্কটাকে ডাইভার্সিফাই করতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, উনি ইনভেস্ট করছে 1 কোটি টাকা একটা প্রজেক্টের জন্য, 5 বছর মেয়াদি উনি ইনভেস্ট করতেছে, কিন্তু টাকাটা কিন্তু ওভার দ্য ইয়ার খরচ হচ্ছে। 50 লাখ টাকা যদি বন্ড মার্কেটে কিনে রাখতেন 2 বছরের জন্য, অ্যাট দ্য সেম টাইম ওনার একটা প্রফিট আসছে, সেম টাইম উনি ইনভেস্ট করতেছে, তাহলে ওনার প্রফিট এবং রিস্ক দুটোই ডাইভার্সিফাই হচ্ছে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাবসেন্সই হচ্ছে আমাদের। ইনফ্লেশন আমরা যতই কন্ট্রোল করার চেষ্টা করি না কেন, ইটস নট পসিবল, একটা ইম্পসিবল। এটা কাজ করতে হলে আমাদেরকে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে ঠিক করতে হবে, প্রচুর ইনস্ট্রুমেন্ট দিতে হবে, এবং ইনস্ট্রুমেন্টেশনের ভিতর দিয়ে এই জিনিসটা আপনি কতজনকে কন্ট্রোল করবেন, 14 কোটি 17 কোটি মানুষকে ইটস নট পসিবল টু কন্ট্রোল, বিহেভিয়ার কন্ট্রোল সম্ভব। তো আমাকে এই জায়গাতে যদি আমরা নাপচার করতে পারি দেন এটা অটোমেটিক কন্ট্রোল। মনে হয় তোমার অবজারভেশন কোনো কোশ্চেন আছে কিনা পিছাই বলার চেষ্টা করবো। আমার একটা কোশ্চেন আছে আপনার কাছ থেকে জানতে চাওয়া, যে বাংলাদেশ ব্যাংককে কিভাবে ইন্ডিভিজুয়াল বডি হিসাবে, নট আন্ডার পলিটিক্যাল এনি ইনফ্লুয়েন্স, কোনোভাবে মেকানিজম করা, অটোনমি, হ্যাঁ স্যার, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে, হ্যাঁ স্যার, কোনো সুযোগ আছে কিনা বা কোনো ডিসঅ্যাডভান্টেজ হবে কিনা এটা করলে, এক। আর দ্বিতীয়টা হলো গিয়ে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর টাকা পয়সা নিয়ে প্রচুর ঝামেলা চলতেছে, সো ওই ক্ষেত্রে এদের ইনফরমেশনগুলো কি পাবলিকলি অ্যাভেলেবল করা যায় কিনা স্বচ্ছতার জন্য, বা যদি অ্যাভেলেবল করা হয় সেক্ষেত্রে কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা? এটার সাথে একটু মনিটরিং পলিসি এবং ফিসকাল পলিসি ওইখান থেকে বের করে নিয়ে এসে ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, মোর ইন্ডিপেন্ডেন্ট যদি হয় দেন এটা আমার কাছে মনে হচ্ছে এটা। আর আরেকটা কোশ্চেন আমি অ্যাড করবো এর পাশাপাশি, আপনি ইনফ্লেশন এর কথা বলেছেন স্যার, সেক্ষেত্রে প্রতিদিন আমাদের যে সিপিআই ইন্ডেক্সটা আছে সেটা প্রতিদিন এটা ডেটা পাবলিকলি অ্যাভেলেবল করা থ্রু গণমাধ্যম বা যে কোনো মিডিয়া হতে পারে, এটা করলে কি আদৌ আমাদের ফুড ইনফ্লেশনটা কমতে পারে কিনা, এটা স্যার আপনার পার্সপেক্টিভ কি? আমি কি একটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি? একদম জাস্ট 30 সেকেন্ডস। সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে এক ধরনের ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড গ্রোথের বায়াস আছে পলিসির দিকে। আমরা কি আস্তে আস্তে, কারণ আমাদের এখানে কিন্তু প্রচুর ফ্রিল্যান্সিং
এইসব জিনিসপত্র আসতেছে, আমরা কি আরো বেশি সার্ভিসে ওরিয়েন্টেড হওয়ার ব্যাপারে ভাবতে পারি কিনা? যদিও এটা খুব শর্ট টার্ম মানে অ্যাডজাস্টমেন্ট না, এটা মোর অফ এ লং টার্ম অ্যাডজাস্টমেন্ট, বাট আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই এই ফেটিশটা আমাদের দরকার নেই, কারণ আমরা ল্যান্ড হাঙ্গরি কান্ট্রি, আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং এইসব দিকে যেতে গেলে পরিবেশের সমস্যা, ভূমি ব্যবস্থা। ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছে একটু, আপনারা কেউ করবেন না। মহিলারা একদম নীরব। আমি শুধু আচ্ছা, এটা বলি আমি একটা, মানে কারণ আছে যে উনি অন্তত একটা প্রশ্ন করতে পারতো, উনি কিন্তু মহিলা শুধু শুরুতে কিছু বলে নাই কিন্তু না, আমি পুরো না, এগুলো সব কিছু মহিলারা এফেক্টেড হয়। তারা কিন্তু মহিলারা এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, যে আমাদের খাদ্য যে স্কারসিটির ব্যাপার বলা হচ্ছে, যে ফুড ইনসিকিউরিটি, কিন্তু প্রথম দিকটি মহিলা এবং চিলড্রেন হবে। আমার প্রশ্নটা বলো। স্যার, আমি হচ্ছে প্রশ্ন করবো যে আমরা তো জানি যে এক্সপোর্ট আরএমজি সেক্টর একটা বড় একটা সেক্টর, স্যার যেটা বললেন, এবং মানে মানুষ বাইরের দেশে যেটা, তো এর বাইরে স্যার ব্লু ইকোনমিটা নিয়ে আমরা কেন এত বেশি জোর দিই না? কারণ ব্লু ইকোনমি তো অনেক বড় একটা, এইটা নিয়ে স্যার আমাদের দেখতে দেবেন, এটা আরো কিভাবে আগানো যায়? আমি মনে হয় ওর প্রশ্নটা দিয়ে শুরু করি, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাংলাদেশ ব্যাংকের অটোনমি নিয়ে এখনো আলোচনা হচ্ছে। একটা জিনিস দেখা গেছে যে অতীতে যারা ভালো গভর্নর, তারা কিন্তু পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সটা অনেকটা সাবস্টিটিউট করে রাখতে পেরেছে, তারপরেও কিছু সিস্টেমগুলোকে কাজ করতে পেরেছে। আপনি যদি লোক ভালো না হন, আপনাকে যত অটোনমি দেন আপনি ভালো কাজ করতে পারবেন না, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। বাট বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের অটোনমি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে কতটুকু ফিজিবল, আই হ্যাভ ডাউট স্টিল। কারণ হচ্ছে সরকারের অনেক কিছু এটার সাথে জড়িত থাকে। এখন আপনি খুব কড়া একজন লোক আসলো, সরকার টাকা চাইলে দিবেন না, বা কতটুকু হতে পারে, সেগুলো আবার বিপদ আসতে পারে এরকম। বাট স্টিল আমি মনে করি যে অটোনমিতে যদি কোনো ঘাটতি থেকে থাকে, এটা অবশ্যই আরও কমানো দরকার। যেমন কিছুদিন আগে একজন গভর্নর হোটেলে বসে, মানে 5 স্টার হোটেলে বসে ব্যাংকারদের দ্বারা ডিক্টেড হয়ে মনিটারি পলিসি করেছে। মানে এটা তো নিশ্চয়ই কোথাও লেখা নেই, তাকে তো বলেনি যে, গভর্নমেন্ট বলেনি যে তুমি ওদের কথা মতো ইন্টারেস্ট রেট বাড়াও কম। এই যিনি পালিয়ে গেলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার, সে যে আসালামকে এত কিছু সুবিধা দিল, এটা কি সে চাইলে পারতো কি না আমি জানি না, কারণ সে ওই দিক থেকে গভর্নর হওয়ার জন্য যত রকম তদবির দরকার সব করে এসছে, যার কারণে সেইগুলো করছে। মানে অটোনমি দিলে যেটা হবে যে তাহলে গভর্নর আসলে সেন্ট্রাল ব্যাংকে কন্ট্রোল করে কীভাবে, সরকারগুলো গভর্নর সিলেকশনের মাধ্যমে কন্ট্রোল করে। এটা জাপানেও আছে, ফিনান্স মিনিস্ট্রি থেকে গভর্নর যায়। ইন্ডিয়াতেও মোটামুটি গভর্নমেন্টই ঠিক করে কে হবে গভর্নর, গভর্নরকে দিয়েই তারা তাদের কাজ করে। তাই বলে আনএথিক্যাল করাপ্ট প্র্যাকটিস এগুলো করার কথা না, সে যে লোকই হোক। সুতরাং ইটস এ গুড পয়েন্ট। এখনকার সময় ডিসকাশনের একটা ইস্যু যে অটোনমি কীভাবে হবে। অটোনমি হতে হলে অবশ্যই সেন্ট্রাল ব্যাংক গভর্নর শুড বি অ্যাপয়েন্টেড বাই এ ইন্ডিপেন্ডেন্ট বডি, নট বাই দ্য গভর্নমেন্ট। এটা হলে কিন্তু অনেক কিছু হয়তো সলভ হতে পারে। সরকারকে কী দিবে না দিবে এটা তো তাদের একটা টিওয়ার আছে, কতটুকু করতে পারবে। কিন্তু গভর্নর সিলেকশনটা মাস্ট বি ইন্ডিপেন্ডেন্টলি হওয়া উচিত, বেসড অন ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, এটা আমি বলতে চাই। ইটস এ ভেরি গুড পয়েন্ট যে প্রাইভেট ব্যাঙ্কগুলোর যে বর্তমান সিচুয়েশন সেটা ডিসক্লোজ করলে ডিসঅ্যাডভান্টেজ। যেমন কিছুদিন আগে আমাদের এই নতুন গভর্নর সাহেব বলে ফেলছেন যে 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। এই কথা বলার সাথে সাথে সবাই বলছে যে আপনি তো এই পজিশনে থেকে এই কথা বলতে পারেন না। এটা মানে আপনার মানে আমানতকারীদের, ডিপোজিটরের মানে কনফিডেন্স নিয়ে এটা তো প্যানিকড হয়ে যাবে, হয়ে গেছে, পারতেছে না। এখন কথা হলো যে প্রাইভেট ব্যাঙ্কগুলোর যে অবস্থা, এটা অবশ্যই ডিসক্লোজ না করলেও, যেটা ওনারা বলছেন যে ওনারা কোনো ব্যাংকে ফেল করতে দিবেন না, দ্যাটস পয়েন্ট। হয়তো মার্জ করে দিবেন বা কিছু হোক, একটা কিছু করবেন। লোকজনকে পার্সোনালি বলছেন যে আপনারা বেশি টাকা উঠাবেন না আছে, কিন্তু এগুলো তো রেশনাল কোনো কথা হলো না। আমি কেন এত কম টাকা উঠাবো বা কী করবো? যেটা হওয়া উচিত যে আসলে তাদেরকে আইদার ইমিডিয়েটলি মার্চ করে অন্য কিছু একটা নেওয়া উচিত, এদেরকে এভাবে সার্ভাইভাল করতে দেওয়া উচিত না এই মুহূর্তে, আমার যা মনে হচ্ছে। ইটস অ্যানাদার গুড পয়েন্ট। সিপিআই তো মান্থলি হয়, ডেইলি বেসিস হয় না, কিন্তু সিপিআই রেগুলার পাবলিক করা মানেই তো হলে ইনফ্লেশন কত এটা পাবলিক করা, তো মান্থলি তো ইনফ্লেশন রিপোর্টেড হয়ই, সুতরাং ওইটা নিয়ে খুব বেশি সমস্যা না। কিন্তু যেটা হচ্ছে যে এটার মধ্যে ডাটা, উনি যেটা ইনিশিয়ালি বলছেন, অনেকে আমরা বলছিলাম যে আগে সিপিআই ডাটাও নাকি ম্যানিপুলেট করা হয়েছে, আগে 400 কতটা কমোডিটিস ছিল, এখন 239টা করা হয়। মানে কোথায় কোথায় ম্যানিপুলেট করছে, ওখানে যারা ইনভলভ ছিল, বিবিএস ইজ অলসো এ করাপ্ট ইনস্টিটিউশন। তো এটা উপর দিয়ে দেখা যায় না, ভিতরে যতগুলো প্রজেক্ট হয় সেগুলোর মধ্যে তাদের করাপশন জড়িত আছে।
তো স্যার, সেক্ষেত্রে একটু যদি ইন্টারাপ্ট করি, তো সেক্ষেত্রে 15 দিন বা স্যার সাপ্তাহিক কি করা যায়? তো দরকার তো নাই আমার মনে হয়, ওইটা দিয়ে ইস্যু না। ইস্যু হচ্ছে যে প্রাইস তো আর একদিন দুদিনের চেঞ্জের মাধ্যমে হয় না, ইন্ডেক্স তো হয় অনেকগুলো কমোডিটি নিয়ে, সুতরাং ওইটা কোনোটা বাড়বে কোনোটা কমবে, সেটা মান্থলি দেখলেই ভালো। আর এটা কম্পেয়ার তো করা হয় ইয়ারলি এভারেজ না হয়, না পয়েন্ট টু পয়েন্ট নেওয়া হয়, সুতরাং ওটা নিয়ে বড় ইস্যু নাই। কিন্তু মেজারমেন্ট দিয়ে গেছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্লেশন এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আমি যখন দেখি যে আমার তেলের দাম বেড়ে যাবে শুনে, তো ব্যবসায়ীরাও মনে করে আমার তো এখন দাম বাড়াই দিতে হবে। হ্যাঁ, আমরা বলি নন ট্রেডেবল সেক্টর, যেমন হেয়ার কাট, তার তো কোনো কস্ট নেই, কিন্তু সে কেন দাম বাড়ায়? যে না, কারণ হচ্ছে সে যেসব জিনিসগুলো ট্রেডেবল, যেখানে কিনে তার সেগুলো যেহেতু বেশি দিতে হয়, তার সার্ভিসটাও সে বেশি দেয়। উনি যেটা বলছেন, দিস ইজ নট এ গুড আর্গুমেন্ট। ম্যানুফ্যাকচারিং সেক্টর বাদ দিয়ে কোনো পৃথিবীতে কোনো দেশ উন্নত করতে পারে। সার্ভিস সেক্টর ইজ লো প্রোডাক্টিভ সেক্টর অলওয়েজ, সেটা থাকবে, আমরা বলি না যে থাকবে না, কিন্তু ম্যানুফ্যাকচারিংকে বাড়াইতে হবে। এটা 30% এখন বর্তমানে এটা কন্ট্রিবিউশন, এটা বাড়াতে হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না বাড়াইলে কোনো দেশ আগাইতে পারে না, এক্সপোর্ট যদি না বাড়াইতে হয়। সার্ভিস সেক্টর লোকাল সার্ভিসের আমি ট্রান্সপোর্ট সেক্টর আছে, আপনার ট্যুরিজম আছে, হেলথ আছে, এডুকেশন আছে, সেগুলোতে তো আপনি বেশি দূর আগাইতে পারবেন না। সার্ভিস সেক্টর ফ্রিল্যান্সার তো স্টিল বাংলাদেশের সার্ভিস সেক্টর কন্ট্রিবিউশন রিটেল ট্রেড সহ ধরলে 50% প্লাস আছে। কিন্তু কথা হলো যে আমাদের দরকার ম্যানুফ্যাকচারিংকে আরও বাড়াতে হবে, মোর এমপ্লয়মেন্টের দরকার, মোর প্রোডাক্টিভিটি দরকার। সেক্ষেত্রে আরও মোর টেকনোলজি আসবে, যাতে করে অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্য বাড়বে। আচ্ছা, আর একটা হচ্ছে ব্লু ইকোনমি নিয়ে অনেক প্রজেক্ট হয়ে গেছে, হইলেই তো আর হলো না, এখানে অনেক সমস্যা আছে। তো আজকের এই ইস্যুর না, ব্লুর সাথে সাস্টেনেবিলিটির ইস্যু আছে, অনেক কিছু আছে এনভায়রনমেন্টাল রিলেটেড। আপনারা কিছু কাজ টাজ করেন, দেন আমরা শুনবো আর একটু ভালো করে। আর আমার মনে হয় না যে খুব বেশি আর উত্তর দেওয়ার মতো এখানে আছে। আমি নোট করেছি আপনাদের কথাবার্তাগুলো। প্রাইভেট ব্যাংকের উপর কেন সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোল নাই বা থাকে না, থাকে, যেখানে আমরা একটা বড় আলোচনা হচ্ছে ফিনান্স ডিভিশন, মানে অর্থ মন্ত্রণালয়ের একটা উইং করা হয়েছে যেটা সরকারি ব্যাংকগুলোকে কন্ট্রোল করে, যেটা নিয়ে অনেক আপত্তি আছে অনেকের, যে এটা কমার্শিয়ালি স্টেট ওন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলে থাকে। এটা দ্বৈত শাসন হয়ে গেছে, যার কারণে এটা ম্যানেজমেন্টের সমস্যা হয়, সেটাকে রিফর্মের জন্য বলা হবে। তো আমার মনে হয় আজকে আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ সাহেবকে, অনেক ডিটেল আলোচনা করছেন এবং আপনারা যেসব প্রশ্নগুলো তুলে ধরছেন সেগুলো আলোচনা হয়েছে। এবং এটা স্বাভাবিক যে এখানে অনেক পলিসিগত ব্যাপার আছে, যেমন রিয়া সাহেব যেগুলো প্রশ্ন উঠেছেন, এরকম অনেক মানে ডিটেল আলোচনার ব্যাপার আছে। তো কিন্তু ওনার হয়তো নিজেরও কিছু ইনপুট উনি পেয়েছেন এখান থেকে, যেটা পলিসিতে এই মুহূর্তে হয়তো পলিসিতে কাজে লাগবে। প্লাস আমরা অনেক কিছু জানলাম এবং আমরা হয়তো সেভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, পরামর্শ দিয়েছি। এবং আমরা এইভাবে যার যার জায়গা থেকে, বিশেষ করে দাদা যেমন ওনার যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে এবং ইনভেস্টর হিসাবে ওনার যে চ্যালেঞ্জগুলো বলছে, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো নর্মালি এগুলো খুব বেশি পাবলিক ফোরামে আলোচনা হয় না। ওনাদের যারা ইনভেস্টররা যখন ডাকা হয়, তখন ওনারা হচ্ছে সেখানে ফোরামে কিছুটা তুলে ধরে, এবং মন্ত্রী মহোদয় যিনি থাকেন বা এখন হয়তো উপদেষ্টা আছেন, উনি হয়তো শুনেন। আমি কিছু মাঝে মাঝে আপনাদেরকে যাইতে হয়, ওরা অনেক সময় অনুরোধও করে, আমি এমনি নিজেও যাই। তো সেগুলোতে আগে যেগুলো দেখছি আর কি, উপদেষ্টা মহোদয় উনি শুনতেন, শুনে সব কিছু শুনে টুনে উনি ওনার মতো চলে গেছেন। কিন্তু উনি আর কিন্তু এটার কোনো অ্যাকশন আমরা দেখিনি, ওই যে ফলো আপ অ্যাকশন। আমি 10টা আপনার চেম্বার অফ কমার্স বা ইন্ডাস্ট্রি থেকে 10টা সুপারিশ শুনলো বা অনুরোধ শুনলো, এগুলো কোনো প্রতিফলন আমি খুব একটা আর দেখিনি। তো এনিওয়ে, এরপরে আমরা এখন এখানে যেটা ওনার কাছ থেকে শুনলাম, তো আমরা যে প্রশ্নগুলো হয়তো উনি সেখানে রিফ্লেক্ট করার চেষ্টা করবেন। আর আমি আবারও গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে খুব শর্ট নোটিশেই একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করেছেন এবং সেটা এখানে উপস্থাপন করেছেন। আর কিছুক্ষণে আমি খোঁজ দিলাম যে বাইরে কতজন আছে, কতজন পাওয়া গেছে ইয়েতে? 108 জন। 108 জন, ভালো রেসপন্স আর কি আমি দেখতেছি অনলাইনে যারা ছিলেন আর কি। এটা তো সেটা একটু ভালো, যে তার মানে আইডিয়াগুলো আমরা যে প্রশ্নগুলো করলাম বা ইস্যুগুলো আমরা আনলাম, সেগুলো তাদেরকে চিন্তা করার যোগাবে এবং অন্যান্য ফোরামে এগুলো আলোচনা হবে। আমি স্পেশালি ওনাকে ধন্যবাদ যে সাহেবকে যে কষ্ট করে আসছেন এবং আপনি এই অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা করেছেন। আমি একটা প্রস্তাব অনেক আগে দিয়েছিলাম যে আমরা
এনজিওগুলোর ফান্ডিংয়ের ব্যাপারে, জাস্ট এটা সরাসরি না। আমি বলছি আমার বছর শেষে যে টাকাগুলো আমরা ইউজ করতে পারতেছি না, আমার এডিপিতে ধরা ছিল কিন্তু সেগুলো আমি ফেরত যাচ্ছি, তাতে 15,000 থেকে 20,000 কোটি টাকা ফেরত যায়। আগেও মোটামুটি 6-7 কোটি টাকা ফেরত যেত। আমি বলছিলাম যে এই টাকাগুলো এনজিওদেরকে দিলে তো ওরা ইউটিলাইজ করতে পারতো, কারণ তাদের প্র্যাকটিক্যাল কতগুলো ডিমান্ড আছে এবং বেশিরভাগই হলে এগুলো আপনার ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড, মানে প্রোডাকশন ওরিয়েন্টেড তাদের ডিমান্ডগুলো। কিন্তু এই আমি পত্রিকাও লিখেছি অনেকবার, কিন্তু আমি এর কোনো প্রতিফলন দেখিনি। আপনারা আপনাদের ওখান থেকে চেষ্টা করতে পারেন যে এটা প্রতিফলনে আনন্দ চাই কিনা। গভর্নমেন্ট তো কিছু অংশ হলেও তো ওখান থেকে দিতে পারে, যে না একটা বাজেট রাখতে পারে যে আমার আনইউটিলাইজ যদি ফান্ড থাকে তার অন্তত 10-20% আমি এনজিওগুলোকে দেবো, এবং তার একটা প্রায়োরিটি থাকবে যে সে কোন প্রজেক্ট করতে চায়, কী করতে চায় সেটা দিয়ে দেবো। সেটা যেভাবে হোক, যে কোনো মাধ্যমে হোক, এটা করা সম্ভব আর কি। তো যাক, আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কষ্ট করে আসার জন্য। আমরা মাঝে মাঝে এইভাবে আয়োজন করি, এখন থেকে মোটামুটি রেগুলার করবো। বিভিন্ন আমাদের জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডাকবো, এবং সেখানে আমরা পলিসি ওরিয়েন্টেড, যেহেতু আমাদের মূল একটা পারপাস হলো সরকারকে পলিসি তৈরির ক্ষেত্রে সাহায্য করা, সুতরাং সেইটা আমরা অব্যাহত রাখবো। তো এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মঞ্জুর ভাইয়ের জন্য সামান্য একটা ইয়ে আছে। ওরে ওটার আবার কি দরকার ছিল? একটা ছবি তুলে দেখি। একটা ছবি আমার কিন্তু একটু তুলে দেন। হ্যাঁ, রাইট। ছবি তো মাস্ট। হ্যাঁ।